আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সাব্বির হোসেন, পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ। আশা করছি সবাই ভালো আছো এবং অনেক ভালোভাবে পড়াশোনা করছো। 2026 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি আছে। এই অল্প সময়ের মধ্যে এখন তোমরা কিভাবে ভালো করে রিভিশন দিতে পারবা সেটার জন্যই আজকে আমি একটা নতুন চ্যাপ্টার পড়াবো, বায়োলজি সেকেন্ড পেপার, রক্ত ও সঞ্চালন। এই অধ্যায়টা আমি এক ক্লাসে চেষ্টা করব যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে অধ্যায়ের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো থেকে একদম বেসিক থেকে মোটামুটি যতটুকু আমাদের জন্য এইচএসএ লেভেলে লাগে সব কিছু পড়িয়ে দেওয়ার চেষ্টা করব এই একটা ক্লাসে। আশা করি সবাই ভালো লাগবে এবং সবাই মোটামুটি ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো সামনে। চলো তাহলে শুরু করি। শুরুতে তো আমার পরিচয় বললামই, যে আমি পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজে। আচ্ছা, আমরা আজকে ব্লাড পড়ব, বা চতুর্থ অধ্যায় ব্লাড অ্যান্ড সার্কুলেশন। এই অধ্যায়টা পড়ার আগে আমরা দুইটা ওয়ার্ড সম্পর্কে জানি, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে সার্কুলেশন। ব্লাড মানে কি? যে আমাদের বডিতে লাল রঙের যে জিনিসটা আমরা দেখি, হাত পা কেটে গেলে যে অংশটা আমরা বের করি বা বের হয়ে যায়, সেটাকে আমরা ব্লাড বলি। ঠিক আছে, এটা নর্মাল একটা ভাষা। এর একটা বইয়ের মধ্যে, তোমাদের বইয়ে সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে, যে রক্ত রস সাথে কিছু রক্ত কণিকা থাকবে, এই মিলে একটা তরল যুজক টিস্যু তৈরি হবে, এটাকে আমরা বলছিলাম ব্লাড। হ্যাঁ, আরেকটা ওয়ার্ড যেটা আমরা এখানে বলি সেটা হচ্ছে সঞ্চালন। সঞ্চালন মানে কি? এই যে ব্লাডটা যে এক জায়গা থেকে আরেক জায়গায়, বিশেষত হার্ট থেকে বডির অন্যান্য অংশে যে যাচ্ছে, এই পুরা সার্কুলেশন বা এই যে ব্লাডের যে চলাচল, এটাকে আমরা বলি সঞ্চালন। এটা একজন ডাক্তার বা চিকিৎসক উইলিয়াম হার্ভে, তিনি এটা সর্বপ্রথম আবিষ্কার করেন। এগুলো তোমাদের বইয়ে খুব সুন্দর করে বলা আছে, এগুলো একটু রিডিং করে নিবা। আচ্ছা, এখন ব্লাড নিয়ে আমরা আরো একটু কিছু জানি, সেটা যে আমাদের কিছু জানতে হয় যে ব্লাড এর তাপমাত্রা কত। যদি বলি যে ব্লাড এর তাপমাত্রা, সেটা তোমাদের বইয়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বলা আছে। ঠিক আছে, এটাই আমাদের লাগবে। এরপর ব্লাডের পিএইচ। ব্লাডের পিএইচ এর রেঞ্জ 7.35 থেকে 7.45, বা এভারেজে যদি বলি সেটা 7.40। এছাড়াও আরো কয়েকটা জিনিস, যে ব্লাড একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে কতটুকু থাকে, তার বডির 8%। ঠিক আছে, একজন পূর্ণবয়স্ক মানুষের 8% ব্লাড থাকে। আর আর যেটা লাগে সেটা যে এর আপেক্ষিক গুরুত্ব কত। আপেক্ষিক গুরুত্ব কতটুকু? এটা 1.065। ঠিক আছে, এর মানে কি? আপেক্ষিক গুরুত্ব মানে এটা পানির তুলনায় কতটুকু ভারী বা কতটুকু হালকা। ঠিক আছে, যেমন মধু আর পানির সাথে যদি তুলনা করি, তাহলে আমরা সহজে বুঝতে পারি যে মধু পানির চেয়ে অনেক ঘন, তার মানে এর আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। পানির আপেক্ষিক গুরুত্ব 1, তাহলে মধুর আপেক্ষিক গুরুত্ব এর চেয়ে বেশি হবে। ঠিক সেম ভাবে রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। তার মানে এটা পানির চাইতে খুবই অল্প পরিমাণে এটা ঘন। ঠিক আছে, এটা 1-এর চাইতে বেশি। এছাড়াও আরেকটা জিনিস যেটা, সেটা যে রক্তের সান্দ্রতা কেমন। রক্তের সান্দ্রতা সান্দ্রতা কথাটার মানে যে একটা রক্ত বা একটা ফ্লুইড যখন চলাচল করবে, সেটা কতটুকু বাধা দিচ্ছে বা কতটুকু বাধা পাচ্ছে, সেটা সান্দ্রতা। এটা পানির তুলনায় 5 গুণ বেশি বাধা পায়। ঠিক আছে, 5 গুণ বেশি বাধা পায়, এটা সান্দ্রতা। এগুলো মোটামুটি বেসিক পড়াশোনা রক্ত নিয়ে, রক্তের ইন্ট্রোডাকশনে, এগুলো তোমরা অনেক আগে পড়ছো। এগুলো জাস্ট বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলা আছে, এগুলো পড়ে নিবা। এখন আসো জেনারেল ফাংশন অফ ব্লাড। ব্লাডের ফাংশন কি? ব্লাডের ফাংশন অনেক ধরনের আছে। ঠিক আছে, তোমাদের বই 13টা 14টা পয়েন্ট দেওয়া আছে ব্লাডের ফাংশন। যেমন একটা কি, যে আমাদের ব্লাডের মধ্যে বেশিরভাগ পরিমাণে পানি থাকে। তার মানে কি? আমাদের বডির যে পানি আছে, পানির একটা সাম্যতা রক্ষা করে। এছাড়াও আমরা বলতে পারি যে ব্লাডের মধ্যে যেহেতু ব্লাডের পিএইচ 7.3 থেকে 7.45, তাহলে ব্লাড আমাদের বডির একটা যে পিএইচ, এই পিএইচটাও মেনটেন করে। এই পিএইচ যদি একটু বেশি ওঠানামা করে, তাহলে আমাদের বডির জন্য এটা সমস্যা হয়ে দাঁড়ায়। এরপর ব্লাডের মধ্যে কি আছে?
আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, তারপর হচ্ছে প্লাটিলেট আছে। এই এক একটা জিনিসের এক এক রকমের কাজ আছে, ঠিক আছে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের বডির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের বডিতে হচ্ছে যে রক্তরস, এই রক্তরসের মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মিনারেলস আছে, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ঠিক আছে। এছাড়াও হচ্ছে কিছু জৈব পদার্থ আছে, কিছু অজৈব পদার্থ আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বডির জন্য দরকার। এই জিনিসগুলো ব্লাড হচ্ছে বহন করে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এছাড়াও বডির বিভিন্ন অংশ হচ্ছে ব্লাড, যে আমাদের বডিতে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ব্লাডের মাধ্যমে আমরা আমাদের বডি থেকে আস্তে আস্তে হচ্ছে বের করে দিতে পারি। এরকম হচ্ছে টোটাল 13টা বা 14টা হচ্ছে পয়েন্ট তোমাদের বইয়ে আছে। এগুলো একটু রিডিং করে নিবা, ঠিক আছে। কয়েকবার পড়বা, একটু বোঝার ট্রাই করবা, এই জিনিসটা কেন হইলো, ওই জিনিসটা কেন হইলো, ঠিক আছে। এই এই একটা কাজ বলতেছে, এই কাজটা হওয়ার কারণ কি, এভাবে চাইলে একটু দেখতে পারো, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসলেও ক্ষয়ের জন্য যদি দিতে পারে তাহলে আসতে পারে যে ব্লাডের সাধারণ কার্যাবলী কয়েকটা লিখো, ঠিক আছে। 4 থেকে 5টা তখন লিখে দিবা। এগুলো বইয়ে খুব সুন্দর করে আছে, আমি আর এখানে সময় দিচ্ছি না। এবার আমরা চলে যাব হচ্ছে কম্পোনেন্টস অফ ব্লাড। মানে একটা ব্লাড, আমরা যতক্ষণ রক্তের কথা বলছি, এই রক্তটা মূলত কয়টা জিনিস নিয়ে তৈরি। এই রক্তটা দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে ব্লাড কর্পাসলস। প্লাজমা মানে কি, আমাদের রক্তের যে পানির বা তরল যে অংশ আছে, ঠিক আছে, তরল যে অংশটুকু আছে এটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 55%, ঠিক আছে। এটা হচ্ছে 55% হচ্ছে প্লাজমা। আর বাকি যে 45%, এই 45%কে আমরা বলি হচ্ছে ব্লাড কর্পাসল। এটা আমরা কিভাবে বের করি? একজন মানুষের কাছ থেকে যখন ব্লাড নেওয়া হয়, সেটা একটা টেস্ট টিউবে রেখে সেন্ট্রিফিউগাল মেশিনে যদি আমরা 3000 বার মিনিটে ঘোরাই, সেক্ষেত্রে হচ্ছে দুইটা হচ্ছে ধাপ করে, একটা উপরের দিকে হচ্ছে প্লাজমা আর নিচের দিকে হচ্ছে ব্লাড কর্পাসলস বা রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে 45% আর প্লাজমা হচ্ছে 55%। আচ্ছা, এই গেল। এখন আসা হচ্ছে প্লাজমা। প্লাজমা কি, ওই যে বললাম যে রক্তের যে তরল অংশটা যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা। এখানে কি কি থাকে? প্লাজমাতে মোটামুটি 90 থেকে 92% থাকে হচ্ছে পানি, আর বাকি 8 থেকে 10% থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ, ঠিক আছে, কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থের মধ্যে কি কি আছে? কঠিন পদার্থের মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে জৈব পদার্থ, ঠিক আছে, জৈব। আর কিছুগুলাকে আমরা বলি হচ্ছে অজৈব পদার্থ। কিছু হচ্ছে জৈব পদার্থ আর কিছু হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থ কারা? জৈব পদার্থের মধ্যে হইতে পারে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কারা কারা আছে? একটা হচ্ছে অ্যালবুমিন, একটা হচ্ছে গ্লোবিউলিন, একটা হচ্ছে প্রোথ্রম্বিন, আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। এদেরকে আমরা খুব সহজেই মনে রাখতাম। এটা কি দিয়ে মনে রাখতাম? GPA5, ঠিক আছে, GPA5। জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর 5-এর F যেটা হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা সবাই জানো, এগুলো অনেক আগের পড়াশোনা। এরপরে আর কি থাকে? এখানে কিছু বর্জ্য পদার্থ থাকতে পারে, ঠিক আছে। বর্জ্য পদার্থ যেমন অ্যামোনিয়া থাকতে পারে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য, অ্যামোনিয়া, তারপর হচ্ছে জ্যানথিন, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এই জিনিসগুলো হচ্ছে থাকতে পারে। এছাড়াও অন্যান্য পদার্থ যেমন হরমোন, ভিটামিন, এরপর হচ্ছে এনজাইম, এগুলো হচ্ছে থাকতে পারে। আর অজৈব পদার্থের মধ্যে কি কি আছে? অজৈব পদার্থের মধ্যে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন মিনারেলস, যেমন সোডিয়াম, ক্লোরাইড বা ক্লোরিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন। এছাড়াও আর থাকতে পারে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলাকে আমরা বলি হচ্ছে অজৈব পদার্থ বা অজৈব যৌগ হিসাবে ওরা থাকতে পারে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্লাজমার কাজ, ঠিক আছে। প্লাজমার কাজটা হচ্ছে তোমাদের বইয়ে বলা আছে। প্লাজমার কাজ আর রক্তের কাজ মোটামুটি একই, কাছাকাছি, ঠিক আছে। একটার কাজ পারলে আরেকটা কাজ পারবা। রক্তের যা কাজ, প্লাজমার প্রায় সেম কাজগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, একটু পড়ে নিবা। এখন আসা হচ্ছে ব্লাড কর্পাসলস। ব্লাড কর্পাসলস কত পার্সেন্ট থাকে? সেটা হচ্ছে 45%, ঠিক আছে। ব্লাড কর্পাসলস বা রক্তকণিকা, আমরা এগুলোকে রক্তকণিকা কেন বলি? কারণ আমরা জানি একটা কোষের কোষ বিভাজন ক্ষমতা আছে,
ঠিক আছে। কিন্তু এই যে ব্লাড কর্পাসেলস বা রক্তের যে কণিকাগুলা, এই কণিকাগুলোর কোষ বিভাজনের কোনো ক্ষমতা নেই। এছাড়াও অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা লাগে, এই যে ক্রাইটেরিয়াগুলা এই ব্লাড কর্পাসেলস গুলার মধ্যে নাই। সেজন্য এটাকে আমরা রক্ত কণিকা বলি, রক্ত কোষ বলি না। আচ্ছা, এটা কত পার্সেন্ট? 45%। আমাদের বডিতে রক্ত কণিকা হচ্ছে তিন ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে আরবিসি, একটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউবিসি, আরেকটাকে আমরা বলি প্লাটিলেট। আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা রেড ব্লাড সেল বললেও হয়। এটার আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। এই ইরাইথ্রো কথাটার মানে হচ্ছে লাল, আর সাইট মানে হচ্ছে কোষ। তার মানে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা লাল রক্তকোষ। ঠিক আছে, লোহিত রক্তকণিকা বা লাল রক্তকোষ। ডাব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। লিউকো কথাটার মানে হচ্ছে শ্বেত বা সাদা বা বর্ণহীন, আর সাইট মানে হচ্ছে কোষ, তাহলে এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর প্লাটিলেট এর আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট, আর বা বাংলায় এটাকে বলা হয় অনুচক্রিকা। এই প্রত্যেকটা নাম একটু মনে রাখবা। ঠিক আছে, একটা আরেকটার নাম কি কি আছে, আরবিসির আরেক নাম কি, ডাব্লিউবিসির আরেক নাম কি, এবং প্লাটিলেটকে অন্য নামে কি হিসেবে রাখা হয়, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো আরবিসি। আরবিসি কি? আমাদের রক্তের মধ্যে যে কোষটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, তুমি যদি 1 ml ব্লাড নাও কারোর, 1 ml ব্লাডের মধ্যে তুমি প্রচুর পরিমাণে আরবিসি পাবা। মেলের ক্ষেত্রে পাবা হচ্ছে 4 থেকে 5 মিলিয়ন বা 40 থেকে 50 লাখ। ফিমেলের ক্ষেত্রে পাবা 4 থেকে 5 মিলিয়ন, বা মেলের ক্ষেত্রে হচ্ছে 50 লাখের উপরে পাবা, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে একটু কম পাবা, 40 থেকে 50 লাখের মধ্যে। আর যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আরো বেশি পাবা। ইনফ্যান্টের ক্ষেত্রে পাইতে পারো 60 থেকে 70 লাখ, বা যারা হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে 80 থেকে 90 লাখ, এরকম ভাবে থাকে। অর্থাৎ প্রচুর পরিমাণে আরবিসি আমরা আমাদের বডিতে হচ্ছে পাই। আচ্ছা, এখন আরবিসি নিয়ে আমাদের যে জিনিসটা পড়া লাগে সেটা হচ্ছে যে আরবিসি কিরকম দেখতে, আরবিসির শেপ কি। আরবিসির শেপ হচ্ছে দ্বি-অবতল চাকতি। ঠিক আছে, দ্বি-অবতল চাকতির নেই। তোমাদের বইয়ে খুব সুন্দর একটা ছবি আছে, দেখবা যে দুই দিকে হচ্ছে একটু পুরু, মাঝখানে হচ্ছে চাপা। ঠিক আছে, অর্থাৎ দুই দিকে হচ্ছে অবতল অবস্থায় আছে। অবতল মানে হচ্ছে ভিতর দিকে ঢুকে যাওয়া, তাহলে দ্বি-অবতলীয় চাকতি বলি আমরা। এছাড়াও যদি কারোর আরবিসির পরিমাণ কমে যায় কোনো কারণে, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে অ্যানেমিয়া। বা কারো যদি নর্মাল লেভেলের চাইতে একটু নিচে নেমে যায়, নর্মালি থাকার কথা 40 থেকে 50 লাখ, কিন্তু হয়ে গেছে হচ্ছে 20 লাখ বা 10 লাখ 15 লাখ এরকম হয়ে গেছে, তখন আমরা এই কন্ডিশনটাকে বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা। আচ্ছা, এখন আরবিসি যে তৈরি হয়, আরবিসি তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলি? আরবিসি তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ইরাইথ্রোপয়েসিস। ইরাইথ্রো মানে তো লাল, এটা তো আমরা জানি। আর ইরাইথ্রোসাইট থেকে ইরাইথ্রো আসছে। আর পয়েসিস কথাটার মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া বা তৈরি হওয়া। তাহলে লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে ইরাইথ্রোপয়েসিস। ঠিক আছে, ইরাইথ্রোপয়েসিসটা কিভাবে তৈরি হয় বা ইরাইথ্রোপয়েসিস কিভাবে কাজ করে? আমাদের বডিতে কিছু সেল আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে স্টেম সেল। স্টেম সেল মানে এটা এমন ধরনের সেল যারা নতুন ধরনের সেল হচ্ছে তৈরি করতে পারে, এদেরকে আমরা বলি হচ্ছে স্টেম সেল। স্টেম সেল গুলো থাকতে পারে হচ্ছে বোন মেরুতে। আমাদের যে হাড় আছে, এই হাড়ের একটা অংশ হচ্ছে বোন মেরু, এই বোন মেরুতে হচ্ছে স্টেম সেল গুলো থাকে। এছাড়াও আমাদের স্কিনেও থাকতে পারে, লিভারে থাকতে পারে, তারপর হচ্ছে স্প্লিনে থাকতে পারে, এরপরে হচ্ছে এই কয়েকটা জায়গা হচ্ছে বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এই যে স্টেম সেলগুলো হচ্ছে আমাদের বোন মেরুতে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এই বোন মেরুর যে স্টেম সেলগুলো, এগুলোই হচ্ছে মেইনলি ডাব্লিউবিসি, তারপর হচ্ছে আরবিসি বা প্লাটিলেট এই জিনিসগুলো তৈরি করে। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে এই যে ডাব্লিউবিসি, আরবিসি বা প্লাটিলেট, এই তিনটার যখন একসাথে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম বলবো, সেটাকে আমরা বলি হচ্ছে হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস হেমাটোপয়েসিস মানে
এটা আরবিসি হইতে পারে, ডাব্লিউবিসি হইতে পারে বা প্লাটিলেট হইতে পারে। তিনটাকে একসাথে আমরা বলি হচ্ছে হিমাটোপোয়েসিস, অর্থাৎ এগুলো তৈরি হওয়ার প্রক্রিয়া। আর ইরিথ্রোপোয়েসিস হচ্ছে শুধুমাত্র লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়াকে ইরিথ্রোপোয়েসিস বলে। আচ্ছা, তাহলে ইরিথ্রোপোয়েসিস কিভাবে হচ্ছে? যে যখন আমাদের বডিতে অক্সিজেন লেভেল কমে যায়, সাপোজ কোনো একটা কন্ডিশনে, যেমন কেউ যদি একটু পাহাড়ের উপরের দিকে ওঠে অথবা কোনো একটা কন্ডিশনে যদি তার বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কি করে, আমাদের বডির যে কিডনি আছে, কিডনিতে একটা হরমোন তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে ইরিথ্রোপয়েটিন হরমোন। ইরিথ্রোপয়েটিন হরমোন, এই হরমোনগুলা কি করে, এই হরমোনগুলা গিয়ে হচ্ছে এই যে স্টেম সেলগুলা যেগুলো আছে, স্টেম সেলগুলাকে স্টিমুলেট করে, উদ্দীপনা দেয়। ফলে এই যে বোন মেরু, এই বোন মেরু হচ্ছে বেশি পরিমাণে ডাব্লিউবিসি, আরবিসি বা প্লাটিলেট এই জিনিসগুলো হচ্ছে তৈরি করে। তার মানে যখন আমার অক্সিজেন লেভেল কম, তখন হচ্ছে আমার আরবিসি তৈরি হচ্ছে, ঠিক আছে। আবার যখন এমন একটা কন্ডিশন, যখন অক্সিজেন আমার বেড়ে গেছে, তখন কি করবে, এই ইলেকট্রোপয়েটিন কমে যাবে, তখন স্টেম সেল হচ্ছে আপনা আপনি যে ডাব্লিউবিসি বা আরবিসি এই জিনিসগুলো হচ্ছে তৈরি হওয়া কমাই দিবে। এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা বলি হচ্ছে ইরিথ্রোপয়েসিস বা লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া, ঠিক আছে। মেইনলি হচ্ছে এখানে আরবিসিটা বেশি দরকার, বাকিগুলো হচ্ছে তোমরা যদি এখানে না উল্লেখ করো তাহলে সমস্যা নেই। তবে বোন মেরু এই 3 ধরনের সেল কোষই বা 3 ধরনের ব্লাড সেলই হচ্ছে তৈরি করতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লোহিত রক্তকণিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন কি? এটা হচ্ছে হিম প্লাস গ্লোবিন, মানে এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে এই হিমোগ্লোবিনটা তৈরি। এই হিমের মধ্যে হচ্ছে আয়রন থাকে, আর এই গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন পার্ট। তাহলে এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটার কাজ কি? এই হিমোগ্লোবিনটা হচ্ছে একটা পিগমেন্ট বা রক্তকণিকা, বা এটাকে বলি আমরা বর্ণকণিকা, সরি রক্তকণিকা না, বর্ণকণিকা। এটার কাজ কি? এর কাজ হচ্ছে, এর কারণেই আমরা হচ্ছে মূলত আমাদের রক্তের রং কি দেখি? লাল দেখি, ঠিক আছে। রক্তের রং লাল কেন হয়? এই আরবিসি, সরি এই হিমোগ্লোবিনের কারণেই হয়। তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকে? এই আরবিসির মধ্যে থাকে, ঠিক আছে। এই কারণে আমরা হচ্ছে, যেহেতু আরবিসি অনেক থাকে, পুরা রক্তে হচ্ছে অনেক বেশি পরিমাণে থাকে, মিলিয়ন মিলিয়ন, সেজন্য আমরা এটাকে, আমাদের যে রক্তের রং সেটাকে হচ্ছে লাল দেখি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লোহিত রক্তকণিকার কাজ কি। আমি এই সাইডেই হচ্ছে লিখে দিই, লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে, মেইন কাজ কি, যে এরা অক্সিজেন বহন করে নিয়ে যায়, ঠিক আছে। আমাদের বডি কি করে, আমাদের বডি হচ্ছে বাইরে থেকে অক্সিজেন নেয়, অক্সিজেন নেওয়ার পরে এরা হচ্ছে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে অক্সিজেনগুলো ব্লাডের মাধ্যমে ছড়ায় পড়বে। এই যে অক্সিজেনটা কার সাথে বাইন্ড করে? এরা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকে? আরবিসিতে থাকে। তাহলে আলটিমেটলি এই হিমোগ্লোবিন বা আরবিসি অক্সিজেনের সাথে বাইন্ড করে এরা হচ্ছে কোষে নিয়ে যায়, ফলে কোষ অক্সিজেন পায়, ঠিক আছে। তাহলে আরবিসির একটা কাজ হচ্ছে, এরা হচ্ছে অক্সিজেন বহন করে। এছাড়াও কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বহন করতে পারে, ঠিক আছে। এটা কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এরা হচ্ছে বহন করবে। এছাড়াও এখানে হচ্ছে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেনের কাজ কি? এরা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় করে। রক্তের গ্রুপ আমরা যে বলি এ গ্রুপ, বি গ্রুপ, বা এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এবি পজিটিভ, এগুলো হচ্ছে এই মূলত অ্যান্টিজেনের কারণে। এই লোহিত রক্তকণিকার মধ্যে অ্যান্টিজেন থাকে, এই অ্যান্টিজেন উপস্থিতির কারণে, কারো যদি এ অ্যান্টিজেন উপস্থিত থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে এ গ্রুপ, কারো যদি বি অ্যান্টিজেন উপস্থিত থাকে সেটা হচ্ছে বি গ্রুপ, এ বি দুইটাই থাকলে এ বি, আর কোনোটা অ্যাবসেন্ট, যে মানে কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ও গ্রুপ। তাহলে অ্যান্টিজেন এর উপস্থিতি, যেটা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়ে আমাদের সাহায্য করে। এছাড়াও এটা হচ্ছে রক্তের সান্দ্রতা রক্ষা করে। রক্তের সান্দ্রতা তো বললামই একটু আগে, এরা হচ্ছে রক্তের সান্দ্রতা রক্ষা করে। যেহেতু আরবিসির পরিমাণ অনেক বেশি, তাহলে এরা হচ্ছে রক্তের সান্দ্রতা রক্ষা করতে পারে। এছাড়াও এরা হচ্ছে এই নাইট্রোজেন অক্সাইড তৈরি করতে পারে, নাইট্রাস অক্সাইড তৈরি করতে পারে, যারা হচ্ছে ব্লাড ভেসেলকে হচ্ছে রিল্যাক্স করবে। এছাড়াও এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। এই হাইড্রোজেন সালফাইডের কাজ হচ্ছে ব্লাডটাকে সংকুচিত করা। তাহলে ব্লাড রিল্যাক্স করতেছে হচ্ছে, ব্লাড ভেসেল রিল্যাক্স করতেছে হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর হাইড্রোজেন সালফাইডের কাজ হচ্ছে ব্লাড ভেসেলকে সংকোচন করা।
এগুলো হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে, খুব সুন্দর করে একটু পড়ে নিও। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে কি? ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। বাংলা এটাকে বলা হয় শ্বেত রক্ত কণিকা। শ্বেত মানে কি? সাদা, ঠিক আছে? শ্বেত মানে সাদা। অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এটা হচ্ছে বর্ণহীন। এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট, লিউকো কথাটার মানে হচ্ছে বর্ণহীন, আর সাইট মানে কোষ, তাহলে এটা হচ্ছে লিউকোসাইট। তাহলে আমরা ডাব্লিউবিসি কি কি পাইলাম? একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে লিউকোসাইট। এখন ডাব্লিউবিসি কে আমরা একটা গ্রানিউলস বা তাদের যে গ্রানিউলস আছে বা ছোট ছোট দানা আছে, সেই দানার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তাহলে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট কিসের উপর ভিত্তি করে বলছি আমরা? এটা হচ্ছে গ্রানিউলসের উপরে। গ্রানিউলস হচ্ছে ছোট ছোট দানা, হ্যাঁ, তাদের কোষের উপরে হচ্ছে ছোট ছোট দানা থাকে। এদের উপর ভিত্তি করে আমরা গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট বলি। গ্রানুলোসাইট তার মানে এটাতে হচ্ছে গ্রানিউলস আছে, আর অ্যাগ্রানুলোসাইট এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে? এ মানে নাই, তার মানে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট মানে এখানে কোনো গ্রানিউল নাই। গ্রানুলোসাইটের মধ্যে তিনটা, একটা হচ্ছে নিউট্রোফিল, বেজোফিল, আরেকটা হচ্ছে ইওসিনোফিল। এটা অ্যাকচুয়ালি আমরা মনে রাখি কিভাবে? যেহেতু গ্রানিউলস আছে, তার মানে কি ছোট ছোট দানা আছে, এগুলাকে আমরা ফিল করতে পারবো, ঠিক আছে? সেটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখি যে যাদের শেষে ফিল আছে তারা হচ্ছে গ্রানুলোসাইট, নিউট্রোফিল, বেজোফিল, আরেকটা হচ্ছে ইওসিনোফিল। আর অ্যাগ্রানুলোসাইট কারা? একটা হচ্ছে মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। ক্লিয়ার? একটা হচ্ছে নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। এখন প্রথমে আসি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তার মানে কি? এখানে কোনো দানা নেই। এদের চিত্রটা একটু খেয়াল করলে দেখতে পারবা যে এখানে তেমন কোনো ছোট ছোট কোনো দানা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যদি একটা গ্রানুলোসাইটের চিত্র দেখি তাহলে দেখবো যে এখানে হচ্ছে অনেক ছোট 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 দানা আছে। এটাই হচ্ছে গ্রানিউলস। আচ্ছা, গ্রানুলোসাইটের মধ্যে একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইটের বইয়ের মধ্যে হচ্ছে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে যে এটা কত পার্সেন্ট থাকে, এটার আয়ুষ্কাল কত, এগুলো একটু পড়ে নিবা। মনোসাইট অ্যাকচুয়ালি এটা কি করে? এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোস, হ্যাঁ, ফ্যাগো মানে হচ্ছে খেয়ে ফেলা বা ভক্ষণ করা, আর সাইটোসিস এরা হচ্ছে কোষ বা অ্যাকচুয়ালি কোনো জীবাণু এরকম জিনিসগুলোকে হচ্ছে এরা খেয়ে ফেলে। এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোসাইটোসিস, মানে এরা জীবাণুদেরকে ধ্বংস করে খেয়ে ফেলে এবং হজম করে ফেলে, ঠিক আছে? এটা হচ্ছে মনোসাইটোসিস, সরি মনোসাইট। আর এটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ হচ্ছে এরা তিন ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে বি লিম্ফোসাইট, একটাকে আমরা বলি হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। এদের এক একটার এক এক ধরনের কাজ আছে। যেমন বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট তৈরি হয় হচ্ছে বোন মেরো থেকে, টি লিম্ফোসাইট তৈরি হয় হচ্ছে থাইমাস যে গ্ল্যান্ড আছে আমাদের, থাইমাস গ্ল্যান্ড থেকে। আরেকটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। এটা কোত্থেকে আসে? এটা হচ্ছে বোন মেরো থেকে আসে। এদের এক একটার এক এক ধরনের কাজ আছে। যেমন বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, এরা হচ্ছে কি করে? আমাদের ইমিউনে কাজ করে, ইমিউনিটিতে কাজ করে, ইমিউন সিস্টেমে কাজ করে, ইমিউনিটি। আর এনকে যেটা বা ন্যাচারাল কিলার সেল, এরা হচ্ছে ভাইরাসের উপরে কাজ করে, বিভিন্ন ধরনের ভাইরাস এদের উপরে কাজ করে। অর্থাৎ এটাও মোটামুটি বলতে গেলে ইমিউনিটির উপরেই কাজ করে। এই হচ্ছে লিম্ফোসাইট। আর মনোসাইট বইয়ের মধ্যে হচ্ছে কিছু এক্সট্রা লাইন বলা আছে, কত পার্সেন্ট থাকে, কত আয়ুষ্কাল, এগুলো একটু পড়ে নিবা। গ্রানুলোসাইটের মধ্যে তিনটা, একটা হচ্ছে নিউট্রোফিল, আরেকটা হচ্ছে ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। এই যে গ্রানুলোসাইট গুলো আছে এদেরকে আমরা
একটা রঞ্জক হচ্ছে রঞ্জিত করি, এটাকে আমরা বলেছি লিশম্যান রঞ্জক। এই রঞ্জকে যখন যখন রঞ্জিত করা হয় বা স্টেইনিং করা হয়, তখন এক এক ধরনের কোষ এক একটা রং ধারণ করে। ঠিক আছে, এদের মধ্যে যে নিউট্রোফিল যেগুলো আছে, এদের নিউট্রোফিল গুলা কি করে, এরা অ্যাকচুয়ালি অ্যাসিডিক অর বেসিক কোনো ধরনের রঙই হচ্ছে এরা ধারণ করতে পারে না, মানে নীল বা লাল এরকম কোনো রঙই ধারণ করতে পারে না। এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, বা এটা অ্যাসিডিক বা বেসিক কোনো পর্যায়ে পড়ে না, এজন্য এদেরকে নামকরণ করা হয়েছে নিউট্রোফিল। আচ্ছা, নিউট্রোফিল পড়ার আগে আমরা কয়েকটা জিনিস এখানে জানি। একটা হচ্ছে এদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের অ্যামিবয়েড মুভমেন্ট হয়। অ্যামিবয়েড মুভমেন্ট, অ্যামিবয়েড মুভমেন্ট কি, যে অ্যামিবার মতো চলন। ঠিক আছে, অ্যামিবা যেরকম বডির একটা সাইড হচ্ছে একটু সামনের দিকে মানে একটু সামনের দিকে হচ্ছে এগিয়ে দেয়, এর পরবর্তীতে পুরো বডিটা হচ্ছে তার ওই অংশের দিকে যায়। ঠিক আছে, এরকম করে হচ্ছে চলে, ঠিক সেম ভাবে নিউট্রোফিলটাও হচ্ছে এরকম একটা মুভমেন্ট দেখায় বা এরকম একটা চলন দেখায়, এটা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। আরেকটা কি, এটা হচ্ছে ডায়াপেডিসিস বলি, ডায়াপেডিসিস। ডায়াপেডিসিস হচ্ছে যখন একটা জীবাণু, হ্যাঁ একটা জীবাণু যখন কোনো রক্তনালীর বাইরে অবস্থান করে, রক্তনালীর বাইরে, এটা হচ্ছে আমার রক্তনালী আর বাইরে হচ্ছে এই জীবাণুটা, তখন কি করে, এই যে এই কোষগুলা বা নিউট্রোফিলগুলা, এরা হচ্ছে এই রক্তনালীর ছোট ছোট ছিদ্র আছে, ঠিক আছে, এই ছোট ছোট ছিদ্রগুলা খুবই সূক্ষ্মভাবে একদম কোনো ড্যামেজ হওয়া ছাড়াই এদিক দিয়ে হচ্ছে পাস করে এই যে যেখানে জীবাণু আছে এই জীবাণুটাকে হচ্ছে অ্যাটাক করে। এর ফলে সেখানে যাওয়ার পরে তার সাথে আগে হচ্ছে অ্যাটাচড হয়, অ্যাটাচড হওয়ার পরে সেটাকে কি করে, ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে একটু আগে যেটা বললাম যে জীবাণুটাকে হচ্ছে একদম খেয়ে ফেলে। ঠিক আছে, আমরা এই জন্য হচ্ছে ডাব্লিউবিসি যারা আছে এদেরকে আমরা বলি হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ঠিক আছে, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে জীবাণু ধ্বংস করতে পারে। এ হচ্ছে নিউট্রোফিল। এদের নিউক্লিয়াস গুলা হচ্ছে 2 থেকে 5 খণ্ডক যুক্ত। তারপরে এদের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলা ছোট ছোট দানা থাকে যেগুলোকে আমরা গ্রানিউলস বলি। এদের আয়ুষ্কাল কত, এদের কত পার্সেন্টেজ, এগুলো একটু বই থেকে পড়ে নিবা। এরপরে হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল এটা হচ্ছে ইউসিন বা এটা অ্যাকচুয়ালি অ্যাসিডিক টাইপের। ঠিক আছে, যখন আমরা লিশম্যান রঞ্জকে রঞ্জিত করি তখন এরা হচ্ছে অ্যাসিডিক টাইপের বা লাল রঙের একটা বর্ণ ধারণ করে। এই ইউসিনোফিলের মেইন কাজ হচ্ছে যে এরা কি করে, এরা অ্যালার্জি, তারপরে হচ্ছে কোনো প্যারাসাইট বা কোনো পরজীবী যদি কোনো প্রাণী বা এরকম কোনো জীবাণু যদি আক্রমণ করে তখন তাদের ক্ষেত্রে হচ্ছে এরা প্রতিরক্ষা বা একটা প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে, এদের নিউক্লিয়াসগুলো এই কত খণ্ডক বিশিষ্ট, এটা হচ্ছে 2 খণ্ডক বিশিষ্ট নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বেসোফিল। বেসোফিল হচ্ছে বেস বা ক্ষারীয়। ক্ষারীয় তার মানে এরা হচ্ছে নীল বর্ণের যে বা নীল যে বর্ণটা, নীলাও একটা বর্ণ এরা হচ্ছে লিশম্যান রঞ্জকে ধারণ করে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে দুইটা মেইনলি। একটা হচ্ছে এরা হেপারিন নিঃসরণ করে। ঠিক আছে, হেপারিন নিঃসরণ করে। আরেকটা হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন নিঃসরণ করে। এখন হেপারিনের কাজ কি, হেপারিনকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট বা প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যাকচুয়ালি অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে যে জিনিসটা, কোয়াগুলেন্ট মানে কি, যে জমাট বাঁধায়। ঠিক আছে, তাহলে জমাট বাঁধায় বা জমাট বাঁধানোর যে অপরিত বা বিপরীত যে প্রতিক্রিয়া সেটাকে আমরা কি বলতে পারি, মানে জমাট বাঁধাইতে হচ্ছে বাধা দিবে। ঠিক আছে, সেটাকে আমরা বলেছি অ্যান্টি কোয়াগুলেন্ট। কোয়াগুলেন্ট মানে হচ্ছে যে জমাট বাঁধায়, আর অ্যান্টি কোয়াগুলেন্ট মানে হচ্ছে যে জমাট বাঁধাইতে বাধা দিবে। এখন এরা কি করে, এরা হচ্ছে আমাদের যে রক্তনালীর ভিতর দিয়ে যে রক্তটা পাস হয়, এই রক্তনালী পাস হওয়ার সময় যাতে এই রক্তনালীর ভিতরে কোনো ধরনের রক্ত বা যে রক্তগুলো চলাচল করে সেগুলো হচ্ছে যাতে জমাট না বাঁধে, এজন্য হচ্ছে এই হেপারিন গুলা এই কাজটা করে থাকে, যাতে এর ভিতরে কোনো ধরনের রক্ত জমাট না বাঁধে। এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। মানে এটা আমাদের বডিতে হচ্ছে এটা অটোমেটিক দেওয়াই আছে, আল্লাহ এটা আমাদের বডিতে দিয়ে দিছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিনের কাজ কি, হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার বা রোগ প্রতিরোধ করা, এটা হচ্ছে এদের মেইন কাজ। এদের নিউক্লিয়াস কয়েক খণ্ড বিশিষ্ট, এদের নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে অ্যাকচুয়ালি 2 খণ্ড বিশিষ্ট। আর এদের কিডনি, এদের নিউক্লিয়াসটা হচ্ছে 2 খণ্ড। এছাড়াও এদের
যে আয়ুষ্কাল বা কত পার্সেন্টেজ থাকে এগুলো হচ্ছে বই থেকে পড়ে নিও, মোটামুটি বইয়ে সুন্দর করে বলা আছে, আপাতত এগুলো পড়লেই হবে। আচ্ছা, আমরা মোটামুটি ডাব্লিউবিসি শেষ করলাম। আচ্ছা, এখন আসা হচ্ছে প্লাটিলেট, বা এটাকে আমরা বলি হচ্ছে অনুচক্রিকা, আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে থ্রম্বোসাইট। আচ্ছা, অনুচক্রী বা থ্রম্বোসাইট বা প্লাটিলেট এটা কি? এটা হচ্ছে বোন মেরু থেকে একটা সেল আছে, সেটাকে বলি আমরা মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট, এই সেলটা থেকে মূলত এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইটটা তৈরি হয়। এটা আমাদের বডিতে বা আমাদের রক্তে হচ্ছে প্রতি মিলিলিটারে 1.5 থেকে 4 লাখ, ঠিক আছে, এরকম ভাবে থাকে। আর এদের মেইন কাজ কি? এদের মেইন কাজ হচ্ছে মূলত কয়েকটা আছে, যেমন একটা হচ্ছে কি, এরা ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে পারে, ঠিক আছে। ক্লটিং ফ্যাক্টর কি আমরা সামনে পড়বো। ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে পারে। এরা হচ্ছে প্লাটিলেট প্লাক তৈরি করে। প্লাটিলেট প্লাক মানে কারো যদি বা কোনো একটা জায়গা যদি কেটে যায়, সেখানে আইসা এরা হচ্ছে একটা প্লাক তৈরি করে, বা একটা প্লাগের বাংলা হচ্ছে একটা বাঁধ বা এরকম কিছু একটা তৈরি করে, যার কারণে রক্তটা হচ্ছে বাইরে বের হইতে পারে না, ঠিক আছে, একটা বাধা তৈরি করে রক্তের জন্য। এছাড়াও এরা হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিনের কাজ কি? সেরোটোনিনের কাজ হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল বা রক্তবাহিকাগুলো আছে, রক্তনালিকাগুলো, এগুলোকে সংকুচন করে। এরকম আরো কয়েকটা কথা হচ্ছে তোমাদের বইয়ে বলা আছে, এগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, এখন আসা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি জিনিসটা কি? এরা হচ্ছে অনুচক্রিকা থেকে আসে। এরা মূলত আমাদের যে রক্ততঞ্চন বা রক্ত হচ্ছে বন্ধ হওয়া, রক্তপাত বন্ধ হওয়া, এটা হচ্ছে এর পিছনে হচ্ছে কাজ করে। আমাদের বডিতে বা আমাদের পুরো রক্তের মধ্যে হচ্ছে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, ঠিক আছে, 13টা ক্লটিং ফ্যাক্টর। এর মধ্যে যে প্রথম চারটা এদেরকে আমরা বলি হচ্ছে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর। কি কি এরা? একটা হচ্ছে ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে প্রথ্রম্বিন, তিন নম্বরে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, আর এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন বা Ca2+, ঠিক আছে। এই চারটা, একটা হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, আর এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এদেরকে আমরা মনে রাখি একটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে ফুল পরে টুপ করে। ফতে হচ্ছে ফুল বা ফাইব্রিনোজেন, পথে হচ্ছে প্রথ্রম্বিন, টতে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, আর পরে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই চারটা আপাতত মনে রাখলেই হবে। এদের মেইন কাজ কি তাহলে? এরা হচ্ছে রক্ততঞ্চন করে বা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে এই যে মেকানিজম অফ ব্লাড ক্লটিং, বা এই যে আমাদের যে রক্তটা হচ্ছে বন্ধ হয়, রক্তপাত বন্ধ হয়, এটার মেকানিজমটা কি, কিভাবে হয়? যখন আমাদের বডিতে বা কোনো একটা জায়গা হচ্ছে কেটে যায়, রক্তনালী যখন একটু কেটে যায়, তখন কি হয়, সেখান থেকে কিছু অনুচক্রিকা বের হবে। অনুচক্রিকা, এই অনুচক্রিকাগুলো কি করে? এরা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে, ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে। এই থ্রম্বোপ্লাস্টিন গুলা কি করে? এরা হচ্ছে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে কারা? এই যে থ্রম্বোপ্লাস্টিন। আবার এই যে থ্রম্বিন, এই থ্রম্বিন আবার আমাদের যে ফাইব্রিনোজেন আছে, ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন কে থ্রম্বিন। তাহলে কি বললাম? যখন আমাদের কোনো একটা জায়গা হচ্ছে কেটে যায়, তখন সেখান থেকে কিছু অনুচক্রিয়া এছাড়াও কিছু জিনিসপত্র বের হয়ে এরা কি করে? থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে বা থ্রম্বোপ্লাস্টিনকে বের করে, ঠিক আছে, নিঃসরণ করে। ফলে এই যে থ্রম্বোপ্লাস্টিনটা, এই থ্রম্বোপ্লাস্টিন গুলা হচ্ছে আমাদের বডিতে আগে থেকে থাকে, সেটা হচ্ছে প্রোথ্রম্বিন, ঠিক আছে। এই প্রোথ্রম্বিনটাকে কি করে? থ্রম্বিনে পরিণত করে। এই প্রোথ্রম্বিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে যখন থ্রম্বিন করে, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থা, মানে সে তখন কাজ করে। এর আগে পর্যন্ত সে কোনো কাজ করতে পারতো না। পরবর্তীতে এই থ্রম্বিনটা কি করে? এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। এই ফাইব্রিনটা যখন সিঙ্গেল অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রিন মনোমার। মনো মানে এক, তার মানে কি, এখানে সিঙ্গেল অবস্থায় আছে।
আবার যখন অনেকগুলো ফাইব্রিন মিলে একটা জালের মতো অংশ তৈরি করবে তখন এটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রিন পলিমার। এই যখন পলিমার তৈরি হয় বা একটা জালির মতো বা একটা জালকের মতো অংশ সৃষ্টি হয়, ফলে যে অংশটা কেটে গেছে ওই অংশটা পুরোটা ব্লক করে দেয়। ঠিক আছে, এই ব্লক করার ফলে আমাদের যে রক্তপাতটা সেই রক্তপাতটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে মেইনলি কে কাজ করতেছে, সেটা হচ্ছে ফাইব্রিন পলিমার। এভাবেই হচ্ছে আমাদের যে ব্লাড ক্লটিং সেটা হয়ে থাকে। তোমাদের বইয়ে এটা খুব সুন্দর করে বর্ণনা করা আছে, আমি অল্প কথায় হচ্ছে বুঝাই দিলাম। তোমরা একটু ভালো করে রিডিং করবা, আশা করি বুঝতে পারবা, সমস্যা হওয়ার কথা না। আর সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, এখন আসো আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ব্লাড ভেসেলস। আমাদের যে রক্তটা যে বাহিকাগুলোর মধ্যে দিয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে রক্তবাহিকা বা রক্তনালিকা। আমাদের বডিতে টোটাল 3 ধরনের রক্তবাহিকা আছে। একটা হচ্ছে আর্টারি বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ধমনী, একটা হচ্ছে ভেইন বা এটাকে আমরা বলি হচ্ছে শিরা, আরেকটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি এটাকে আমরা বলি হচ্ছে কৈশিক জালিকা বা জালিকা, যেটাই বলি কৈশিক জালিকা। এই 3 ধরনের রক্তবাহিকার মধ্য দিয়ে হচ্ছে আমাদের ব্লাডগুলো পাস হয়। এখন আর্টারি কি? আর্টারি হচ্ছে যে রক্তবাহিকাটা হৃৎপিণ্ড থেকে বের হয়। ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুরো বডিতে ছড়ায় পড়ে, সেটাকে আমরা বলি হচ্ছে ধমনী। এটাতে অ্যাকচুয়ালি অক্সিজেনযুক্ত রক্ত বহন হলেও কোনো একটা সময়ে হচ্ছে এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। যখন হচ্ছে এদের ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় তখন এদেরকে আমরা বলি হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শিরা। শিরাটা কি? এরা হচ্ছে এমন ধরনের রক্তবাহিকা যারা কি করে হৃৎপিণ্ডে প্রবেশ করে। ধমনীটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে বের হয়েছিল, আর শিরাগুলো হচ্ছে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এরা কি কি রক্ত নিয়ে প্রবেশ করে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে। তবে কখনো কখনো এরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করতে পারে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পালমোনারি শিরা। ঠিক আছে, পালমোনারি শিরা। আচ্ছা, একটা হচ্ছে পালমোনারি ভেইন আর একটা হচ্ছে পালমোনারি শিরা, এই একটু এক্সেপশন আছে। আর কৈশিক জালিকা হচ্ছে এটা একটা জালকের মতো অংশ, যেখানে এর এক প্রান্তে হচ্ছে ধমনী এসে যুক্ত হয়, এর ফলে এখানে একটা জালকের মতো সৃষ্টি হয়, এর অপর প্রান্তে হচ্ছে শিরা হয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এই যে মাঝখানে যে জালকের মতো অংশটা এটাকে আমরা বলি হচ্ছে কৈশিক জালিকা। তোমাদের বইয়ে খুব সুন্দর করে একটা ছকের মধ্যে দেওয়া আছে যে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, এটা খুব সুন্দর করে পড়ে নেবা। এটা 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য বা অনুধাবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়াও এদের যে লেয়ার বা এদের যে টিস্যু, এরা তো এক ধরনের টিস্যু দিয়ে তৈরি। এদের যে গঠনটা, এদের গঠন হচ্ছে 3 ধরনের লেয়ার পাই। হ্যাঁ, বাইরের দিকে একটা, তারপর হচ্ছে মাঝখানে একটা, ভিতরে একটা, এরকম 3 ধরনের একটা লেয়ার পাই। সেই লেয়ারগুলো হচ্ছে তোমাদের বইয়ে খুব সুন্দর করে বলা আছে, সবগুলোর গঠন প্রায় সেম, সেগুলো হচ্ছে পড়ে নিবা। আচ্ছা, এখন আসা হচ্ছে হার্ট। তোমাদের বইয়ে হচ্ছে হার্ট নিয়ে কিছু ইন্ট্রোডাক্টরি কথা দেওয়া আছে, কোথায় অবস্থান করে, তারপর হচ্ছে আরো কি কি রঙের, ঠিক আছে, এরকম কিছু কথাবার্তা বলা আছে, এগুলো হচ্ছে পড়বা। আমরা এখন পড়বো হচ্ছে হার্টের আবরণ। আমরা হার্টের আবরণকে বলি হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের হচ্ছে 2টা লেয়ার থাকে, একটা বাইরের দিকে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় লেয়ার, আরেকটাকে আমরা বলি হচ্ছে সেরাস লেয়ার। সেরাস। আর এই সেরাস লেয়ারের হচ্ছে আবার 2টা পার্ট, একটাকে আমরা বলি হচ্ছে বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্যারাইটাল, আর ভিতরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল। আর মাঝে একটু স্পেস থাকে, এই 2টা লেয়ারের মাঝে একটু স্পেস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডিয়াল স্পেস। তাহলে কি কি পাইলাম? পেরিকার্ডিয়ামের 2টা লেয়ার, একটা হচ্ছে ফাইব্রাস আর একটা হচ্ছে সেরাস। সেরাস আবার 2 ধরনের, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস বলি, একটু স্পেস থাকে। এই স্পেসটার কাজ কি? এই 2টা লেয়ার বা আমার হার্টটা যখন কাজ করে তখন এদের মধ্যে যাতে কোনো ফ্রিকশন না হয়, কোনো ঘর্ষণ না লাগে, সেটা হচ্ছে স্পেসের কাজ করা। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাচীর। হার্টের প্রাচীর হচ্ছে 3 লেয়ার বিশিষ্ট, একটাকে আমরা বলি হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, এই যে একটু আগে যে আমরা ভিসেরাল লেয়ারের কথা বলে আসলাম, এটাই অ্যাকচুয়ালি এই এপিকার্ডিয়ামের একটা অংশ। ঠিক আছে, এরপর হচ্ছে মায়োকার্ডিয়াম।
মায়োকার্ডিয়ামটা হচ্ছে অনেক পুরো একটা লেয়ার, ঠিক আছে, সবচেয়ে পুরো একটা লেয়ার, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মানে একদম ভিতরের দিকে থাকে, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপি মানে বাইরের দিকে, মায়ো মানে মাঝের দিকে, আর হচ্ছে এন্ডো মানে ভিতরের দিকে। এই তিনটা লেয়ারে কি ধরনের কাজ, কোনটার গঠন কিরকম, কোনটা থেকে কি তৈরি হয়, এগুলো বইয়ে খুব সুন্দর করে বলা আছে, তোমরা পড়ে নেবে আশা করি। এগুলো হচ্ছে একাডেমিকের পড়া থাকলে আমি অনেক ডিটেলসে পড়াইতাম, যেহেতু আমাদের হাতে এত বেশি সময় নেই, তাই আমি চাচ্ছি যে ক্লাসটা যত দ্রুত নেওয়া যায় আর কি, যত কম সময় হচ্ছে শেষ করা যায়। আচ্ছা, এখন আসা হচ্ছে স্ট্রাকচার অফ হার্ট, বা হার্টের গঠন কি। আমরা যখন হার্ট দেখি, হ্যাঁ, হার্টের আমরা টোটাল 4টা চেম্বার পাই বা 4টা প্রকোষ্ঠ পাই। কি কি প্রকোষ্ঠ? আমি যদি একটা হার্টের চিত্র আঁকাই, এরকম 4টা প্রকোষ্ঠ, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম। উপরের যে প্রকোষ্ঠগুলো সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়াম কয়টা? দুইটা, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে। আর নিচের যে প্রকোষ্ঠগুলো সেগুলোকে আমরা বলি ভেন্ট্রিকল, বা বাংলায় বলি হচ্ছে নিলয়। আর অ্যাট্রিয়ামের বাংলা হচ্ছে অলিন্দ। ঠিক সেম ভাবে আমরা ভেন্ট্রিকলও দুইটা পাই, একটা হচ্ছে বাম অলিন্দ আর একটা হচ্ছে বাম নিলয়, আর একটা হচ্ছে ডান নিলয়, আর বাম অলিন্দ ডান অলিন্দ, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 4টা চেম্বার। এখন আমরা প্রত্যেকটা চেম্বার একটু একটু করে পড়বো, তোমাদের বইয়ে যতটুকু বলা আছে আমি চেষ্টা করব শর্টের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে শেষ করে দেওয়ার। প্রথমে আসে হচ্ছে রাইট এট্রিয়াম, ঠিক আছে। রাইট এট্রিয়ামের একটা চিত্র আঁকাই। এই দিকের যে অংশটা সেটা হচ্ছে রাইট এট্রিয়াম, এই যে এই পার্টটা, ঠিক আছে। এই পার্টে কিছু জিনিস আসে, যেমন উপরের থেকে একটা, আমরা এটাকে বলি হচ্ছে মহাশিরা। মহাশিরা মানে হচ্ছে, ওই যে বলছিলাম যে হার্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে শিরা, মানে হার্টের ভিতরে প্রবেশ করে। তাহলে উপর থেকে একটা জিনিস হার্টের ভিতরে প্রবেশ করতেছে। যেহেতু হার্ট হচ্ছে আমার মেইন অর্গান, রক্তের জন্য মেইন অর্গান, এখান থেকে যেগুলা বের হয়, অ্যাকচুয়ালি মেইন যেগুলা বের হয় সেগুলাকে আমরা বলবো মহাশিরা বা মহাধমনী, ঠিক আছে, কারণ এরা হচ্ছে মেইন। ঠিক সেম ভাবে যখন শিরাটা ঢুকছে সেজন্য আমরা এটাকে বলা হচ্ছে মহাশিরা। যেহেতু উপরের দিকে, এজন্য আমরা এটাকে নাম দিই সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র মানে হচ্ছে উপরের দিকে, আর ভেনা কেভা কথাটার মানে হচ্ছে মহাশিরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঠিক সেম ভাবে এই নিচের দিকে আরেকটা শিরা বা মহাশিরা প্রবেশ করে, সেটাকে আমরা বলি হচ্ছে নিম্নমুখী মহাশিরা, বা এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। ইনফেরিয়র মানে হচ্ছে নিচের দিকে। তাহলে উপরের দিকে একটা পাইলাম সুপিরিয়র ভেনা কেভা, নিচের দিকে একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। আচ্ছা, এই যে রাইট এট্রিয়াম, ঠিক আছে, এই রাইট এট্রিয়াম আর নিচের দিকে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এদের মাঝখানে কি থাকবে? একটা দরজা থাকবে, ঠিক আছে। দরজা, এই দরজাটার কাজ কি? যখন ব্লাডটা উপর থেকে নিচের দিকে নামবে, যখন নিচের দিকে নামবে, যাতে ব্লাডটা একমুখী প্রবাহ পায়, ঠিক আছে, যাতে ব্লাডটা উল্টা দিকে সে আবার উপর দিকে চলে না যেতে পারে, এই জিনিসটা এনশিওর করে হচ্ছে এখানে একটা দরজা, এটাকে আমরা বলি হচ্ছে কপাটিকা। কপাটিকা কথাটার মানে হচ্ছে ছোট দরজা, ঠিক আছে। কপাট মানে দরজা, তাহলে কপাটিকা হচ্ছে ছোট দরজা। আচ্ছা, এই কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কেন? ট্রাই মানে হচ্ছে 3, আর কাসপিড মানে হচ্ছে একটা পাতার মতো একটা অংশ হচ্ছে 3 দিকে থাকে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা গুলা হচ্ছে একটা সুতার মতো বা কয়েকটা সুতার মতো হচ্ছে আটকানো থাকে, সুতার মধ্যে আটকানো থাকে, যাতে এরা খুব সুন্দরভাবে হচ্ছে যখন এদের খোলার প্রয়োজন পড়ে যতটুকু খুলবে বা যতটুকু খোলার প্রয়োজন ঠিক ততটুকুই খুলবে, আবার যখনই বন্ধ করার প্রয়োজন তখনই বন্ধ করে দিবে। এই যে সুতার মতো যে অংশগুলো পাই সেগুলোকে আমরা বলি হচ্ছে কর্ডি টেন্ডিনি। কি? এই যে কপাটিকা গুলাকে, যে জিনিসটা হচ্ছে ধরে রাখে সে সুতার মতো অংশ, সেগুলাকে আমরা বলি হচ্ছে কর্ডি টেন্ডিনি। এছাড়াও এই রাইট এট্রিয়ামের সাইডের দিকে একটা ছোট্ট একটা জিনিস থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোট। এখন এই সাইনো অ্যাট্রিয়াল নোটটা আমরা একটু পরে বলবো, হ্যাঁ, এটা আপাতত জাস্ট মনে রাখো যে এই জায়গায় আমরা এরকম একটা নামে হচ্ছে জিনিস পড়ছি, ঠিক আছে।
তাহলে আমরা পাইলাম কি কি, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এরপর হচ্ছে কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস, এই করোনারি সাইনাসটা কি, এই হার্টের নিজস্ব একটা রক্ত চলাচল আছে, সেটাকে আমরা বলি হচ্ছে করোনারি সাইনাস। এটাও এই রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে উন্মুক্ত হয় বা রক্ত নিয়ে আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডান অলিন্দ। এখন আসা হচ্ছে বাম অলিন্দ। আমি আবার ছবিটা আঁকাই। এই অংশটাকে আমরা বলবো হচ্ছে বাম অলিন্দ। এই বাম অলিন্দতে কি হয়, উপর থেকে একটা ধমনী, উপর থেকে একটা শিরা, এরা হচ্ছে ফুসফুস থেকে আসে। ঠিক আছে, উপর থেকে একটা শিরা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে, এটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি শিরা। ঠিক আছে, পালমোনারি শিরা। আচ্ছা, একটু আগে কিন্তু শিরা নিয়ে হচ্ছে কথা বলছিলাম, যে পালমোনারি শিরা কি করে। নর্মালি শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হচ্ছে বহন করবে, কিন্তু পালমোনারি শিরাতে কোন ধরনের রক্ত যায়, সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত যায়। ঠিক আছে, তাহলে পালমোনারি শিরা এই বাম অলিন্দে হচ্ছে প্রবেশ করে। আর বাম অলিন্দের সাথে ডান অলিন্দের যে সেপারেশন, বাম অলিন্দের সাথে বাম ভেন্ট্রিকুলার যে সেপারেশন, এখানে আরেকটা দরজা থাকে। ঠিক আছে, যেহেতু রক্তগুলো আবার নিচের দিকে চলে যায়, ঠিক সেম ভাবে আগের মতোই এখানে আরেকটা কপাটিকা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কেন, বাই মানে হচ্ছে দুই, আর কাসপিড মানে হচ্ছে ওই আগের মতোই পাতার মতো একটা অংশ থাকে, বাইকাসপিড কপাটিকা। এর আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। মাইট্রাল কপাটিকা। ক্লিয়ার? তাহলে আমরা কি পাইলাম, পালমোনারি শিরা হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করে, এরপরে এখানে আরেকটা কপাটিকা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মাইট্রাল কপাটিকা। আচ্ছা, এখন আসা হচ্ছে ডান ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল তাহলে কোনটা, এই নিচেরটা। ঠিক আছে, এই অংশটা নিয়ে হচ্ছে আমরা এখন পড়বো। আচ্ছা, উপরের দিকে হচ্ছে ডান অ্যাট্রিয়াম থাকে, তাহলে অ্যাট্রিয়ামের যে ছিদ্র, অ্যাট্রিয়ামের যে রক্তগুলো, এগুলো হচ্ছে কোথায় আসবে, এগুলো হচ্ছে এই ভেন্ট্রিকলে আসবে। এই যে ছিদ্রটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। ঠিক আছে, এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো হচ্ছে ভেন্ট্রিকুলে চলে আসে। ভেন্ট্রিকুলে যখন আসে, তখন কি হয়, এই যে উপরের যে দরজাটা, এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই দরজাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন ব্লাডগুলো আর এদিকে যাইতে পারবে না। ঠিক আছে, তখন কি করবে, এইদিকে একটা রাস্তা থাকে। ঠিক আছে, এখান থেকে এই ভিতর দিকে একটা রাস্তা থাকে, যেটা একদম ফুসফুস পর্যন্ত যায়। ঠিক আছে, ওইদিকে হচ্ছে ফুসফুস থাকে, এই ফুসফুসে যায়। এটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি পালমোনারি ধমনী। যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে একটা রক্তবাহিকা, সেজন্য আমরা এটাকে বলবো হচ্ছে পালমোনারি ধমনী। আর ফুসফুসে যাচ্ছে, এই জন্য বলি পালমোনারি। পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয়। ঠিক আছে, তাহলে এরা কি ধরনের রক্ত বহন করতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আমরা নর্মালি জানি কি, ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে, কিন্তু পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। আচ্ছা, এখন এই যে রক্তগুলা হচ্ছে যখন এই ফুসফুসে নিয়ে গেল, ফুসফুসে নিয়ে যাওয়ার সময় রক্তগুলো যখন এইদিকে পাস করে, ঠিক আছে, রক্তগুলো যখন এই পালমোনারি ধমনির ভিতরে প্রবেশ করে, তখন রক্তগুলোর একটা স্কোপ থাকে, রক্তগুলো আবার পিছনে ব্যাক করার। ঠিক আছে, এই ব্যাকটা যাতে না করতে পারে, এখানে আরেকটা কপাটিকা থাকে, এদেরকে আমরা বলি হচ্ছে সেমি লুনার কপাটিকা, সেমি লুনার টাইপ কপাটিকা। ঠিক আছে, সেমি লুনার, সেমি মানে হচ্ছে অর্ধেক, আর লুনার মানে হচ্ছে চাঁদ, মানে অর্ধ চন্দ্রাকৃতির একটা কপাটিকা। এর স্পেশাল যে নামটা, সেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা, এটা দেখতে কিরকম, সেমিলুনার। ঠিক আছে, সেমিলুনার টাইপ আরো আছে, তবে পালমোনারি হচ্ছে এখানে এর স্পেসিফিক নাম। আচ্ছা, এই পালমোনারি কপাটিকার কাজ কি, ঠিক সেম ভাবে আগের মতোই, যেরকম যে রক্তটা হচ্ছে একদিকে হচ্ছে ফ্লো করানো। ঠিক আছে, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল। এখন আসা হচ্ছে বাম ভেন্ট্রিকল। আচ্ছা, আগের মতোই যে রক্তগুলা কি করবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে, কিসের মাধ্যমে, এখানে একটা ছিদ্র থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। আর এখানে একটা কপাটিকা থাকবে, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, যেহেতু বাম দিকে, তাহলে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা থাকবে। এখন এই কপাটিকা তো বন্ধ হয়ে যায়, যখন এই ব্লাডগুলো নিচে চলে আসে, তখন কপাটিকা কি হয়, বন্ধ হয়ে যায়। তখন কি করবে, এই ব্লাডগুলা এদিকে আরেকটা নালী আছে, ঠিক আছে, এই নালী দিয়ে পুরা বডিতে চলে যাবে।
ঠিক আছে, এটা একদম পুরো বডিতে পাস মানে ফ্লো হবে। একটু আগে আমরা যতক্ষণ পর্যন্ত দেখছি যে এই এই পাশে যে পালমোনারি ধমনীটার কথা বললাম, সে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ঠিক আছে, এখান থেকে পাম্প হয়ে যাবে হচ্ছে ফুসফুসে। আর এই যে এই পাশে বাম দিকে যে অংশটা, এরা কোথায় যাবে? এখান থেকে পাম্প হয়ে পুরো বডিতে যাবে। তার মানে কি, একটা জিনিস হচ্ছে সামান্য একটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে, জাস্ট ফুসফুসে যাচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে পুরো বডিতে ছড়ায় যাচ্ছে। তাহলে যে জিনিসটা হচ্ছে পুরো বডিতে ছড়ায় যাবে, সেটার জন্য অবশ্যই বেশি শক্তি প্রয়োজন। এজন্য এই যে বাম ভেন্ট্রিকলের যে প্রাচীরটা, এই বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা অনেক পুরু হয়, যাতে অনেক বেশি একটা প্রেসার দিয়ে, জোরে একটা প্রেসার দিয়ে পুরো বডিতে রক্তটা হচ্ছে পাঠিয়ে দিতে পারে। আচ্ছা, এই রক্তটা হচ্ছে পাঠিয়ে দেয়, এটাকে আমরা বলি হচ্ছে এওরটা বা অ্যাসেন্ডিং এওরটা বলি আমরা, জাস্ট এওরটা শুনি। এওরটা, এওরটার বাংলা মানে হচ্ছে মহাধমনী। ঠিক আছে, মহাধমনী। তার মানে কি, এটা মেইন ধমনী, আমাদের বডির মেইন ধমনী হচ্ছে এইটা। এটাকে আমরা বলেছি এওরটা। এই এওরটাটা কি হয়, এই দিক থেকে উঠে এদিকে একটা বাঁক নিয়ে একদম পরবর্তীতে হচ্ছে আমাদের বডির নিচের দিকে নামার সময় অনেক ব্রাঞ্চ দেয়। এখান থেকে মূলত সব ধরনের ব্রাঞ্চ হচ্ছে আমাদের বডিতে ছড়ায় পড়ে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এওরটা, এই এওরটা দিয়ে যখন ব্লাড গুলো যাবে, তার মানে এখানেও একটা স্কোপ থাকবে ব্লাড গুলো হচ্ছে পিছনে ব্যাক করার। সেজন্য এখানেও আরেকটা কপাটিকা থাকে, এটাও হচ্ছে সেমিলোনার টাইপ কপাটিকা। ঠিক আছে, এই কপাটিকার নাম দিই আমরা এওরটিক কপাটিকা। এওরটিক কপাটিকা। ঠিক আছে, এই এওরটিক কপাটিকার কাজ কি? ব্লাড গুলাকে একদিকে পাস করানো। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। প্রত্যেকটা জিনিসের মধ্যে ছোট ছোট করে এইটুক পর্যন্ত তোমরা যদি লিখতে পারো পরীক্ষায়, তাহলে এনাফ। সুন্দর একটা ছবি আঁকাই দিবা, বইয়ের মধ্যে সুন্দর ছবি আছে, সেটা হচ্ছে আঁকাই দিবা। আশা করি বুঝতে পারছো কোনটার কি ধরনের গঠন। এতটুকু বলতে পারলে আমার মনে হয় তোমাদের লেভেলের জন্য এনাফ। ঠিক আছে, এখন আসো আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কপাটিকা। কপাটিকা গুলা, ঠিক আছে, আমরা টোটাল বেশ কয়েকটা কপাটিকা আমরা পড়ে ফেলছি, তারপরেও কপাটিকা গুলো এক্সট্রা পড়বো, কারণ এখান থেকে 2 নম্বরের জন্য প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা ঢাকা বোর্ডে ছিলাম, ঢাকা বোর্ডে আমাদের টাইমে 2023 সালে হচ্ছে এরকম একটা কোশ্চেন আসছিল যে কপাটিকা গুলার নাম দাও। ঠিক আছে, কোনটা কোথায় থাকে এটার বর্ণনাও আসতে পারে। এজন্য আমাদের কপাটিকা গুলা জানা লাগবে। আমাদের হৃৎপিণ্ডে টোটাল 6 ধরনের কপাটিকা আছে। 6 ধরনের কপাটিকা আছে। একটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এটা তো আমরা পড়ে আসলাম। ট্রাইকাসপিড, তাহলে এটা কোথায় থাকে? একটু মনে করো যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের যে মাঝামাঝি বা ছিদ্রটা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রটা, সেখানে থাকে হচ্ছে এই ট্রাইকাসপিড কপাটিকা। এরপর হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড বা মাইটাল কপাটিকা, এটাও আমরা পড়ে আসলাম। সেটা কোথায়? বাম পাশে, বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এরপরে আরেকটা হচ্ছে পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা, এটা কোথায় থাকে? এটা হচ্ছে ওই যে পালমোনারি ধমনীর কথা বলছি, পালমোনারি ধমনী কোথায় যায়? ফুসফুসে যায়, বা ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসের যে জিনিসটা যায় সেটা হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে ওখানে যে কপাটিকাটা থাকে সেটা হচ্ছে পালমোনারি কপাটিকা। এরপর আরেকটা হচ্ছে এওরটিক কপাটিকা, কেবলই যেটা পড়ে আসলাম এওরটিক, তাহলে এটা এওরটার মাঝখানে থাকবে। ঠিক আছে, এওরটিক কপাটিকা কোথায় থাকে? বাম ভেন্ট্রিকলে। ঠিক আছে, অবশ্যই এগুলো জানা লাগবে যে কোনটা কোন জায়গায় অবস্থিত। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা, এটা কোথায় থাকে? আমরা একটু আগে হচ্ছে করোনারি সাইনাসের কথা বলছি। ঠিক আছে, এই করোনারি সাইনাসের মধ্যে যে কপাটিকাটা থাকে সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। জাস্ট এখানে নামটা মনে রাখলেই হবে। ঠিক আছে, থিবেসিয়ান কপাটিকা। আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে? এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, যেটা আমরা পড়ছিলাম, ডান এট্রিয়ামের নিচের দিকে একটা ভেনা কাভা যায়, সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এখানে যে কপাটিকাটা থাকে সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এটা মনে রাখবে কেমনে? ইনফেরিয়রের রস্যই, ইউস্টেশিয়ানের রস্যই। ঠিক আছে, ইনফেরিয়র ইউস্টেশিয়ান, এটা দিয়ে মনে রাখবো যে ইনফেরিয়র ভেনা কাভার মধ্যে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে। এই 6টা কপাটিকা একদম ঠোঁটস্থ রাখবা। ঠিক আছে, কারো যদি হৃৎপিণ্ডের গঠনটা বুঝতে একটু অসুবিধা হয়, অথবা কেউ যদি একটু নতুন ভাবে পড়ে থাকো, তাহলে আবার একটু ক্লাসটা একটু মানে ব্যাক করে আবার একটু দেখে আসো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা পারবা। একটু কল্পনা করে নিবা ভিতরে ভিতরে কোনটা পড়ছো, কোনটা কোথায় থাকে, একটু ভিতরে একটা মুভি ক্রিয়েট করে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে পারবে এবং মনেও থাকবে।
আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে আমাদের রক্ত সংবহন প্রক্রিয়া। রক্ত সংবহন প্রক্রিয়া আমি চেষ্টা করবো একদম ইজিয়েস্ট ওয়েতে জিনিসটা দেখাই দেওয়ার। তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা, আর একটু না বুঝলে আবার ভিডিওটা হচ্ছে ব্যাক করে আবার হচ্ছে একটু বোঝার ট্রাই করবা। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে একটা হৃৎপিণ্ড আঁকিয়ে নিই। প্রথমে কি হয় যে আমাদের পুরো বডির যে রক্তগুলা, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা, সেগুলো দুইটা জিনিস দিয়ে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে। একটাকে আমরা বলি হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর একটাকে আমরা বলি হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভা, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। কোথায় থাকে? এটা হচ্ছে রাইট এট্রিয়ামে থাকে। তাহলে রক্তগুলো হচ্ছে এখানে আসলো, তাহলে এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো। প্রবেশ করার পরে এরা কি করবে? এই যে এখানে যে কপাটিকাটা আছে, কপাটিকার যে ছিদ্রটা, এটাকে আমরা কি বলছিলাম? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে হচ্ছে এই ভেন্ট্রিকলে আসবে, বা রাইট ভেন্ট্রিকল বা ডান ভেন্ট্রিকলে হচ্ছে প্রবেশ করবে। এরপরে এখানে যে কপাটিকাটা সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে রক্তটা এখানে আসলো, এই রক্তটা আসার পরে এখানে কোনটা জানি তৈরি হয়েছিল, একটু মনে করে ট্রাই করবা যে এটা হচ্ছে পালমোনারি ধমনী। ঠিক আছে, পালমোনারি ধমনী তৈরি হয়েছিল। এই পালমোনারি ধমনী দিয়ে এখান থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুসে যাবে। এখানে তখনও কোন ধরনের রক্ত? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড গুলা, এগুলো হচ্ছে ফুসফুসের মধ্যে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অক্সিজেনে পরিণত হয়ে যাবে। অক্সিজেনে যখন পরিণত হবে তখন এরা কি করবে? এখান থেকে চলে আসবে হচ্ছে কোথায়? রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এটা সরি, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। এটা হচ্ছে রাইট এট্রিয়াম ছিল, তাহলে এটা হচ্ছে লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়ামে আসবে, তখন এটা কি ধরনের রক্ত? এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। আর এই নালীটার নাম কি? এটা হচ্ছে পালমোনারি শিরা। ঠিক আছে, পালমোনারি শিরা। আর এদিকে হচ্ছে পালমোনারি ধমনী হচ্ছে ফুসফুসে প্রবেশ করছিল, তাহলে পালমোনারি ধমনী থেকে ফুসফুস থেকে পালমোনারি শিরা হয়ে কোথায় আসবে? বাম অ্যাট্রিয়ামে আসবে। এখানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এরপরে ঠিক আগের মতোই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে ভেন্ট্রিকুলে আসবে, তখন এখানে যে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকাটা, সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে? এরা এখান থেকে রক্তগুলো কোথায় যাবে? ওই যে এওর্টার কথা বলছিলাম, ঠিক আছে, এওর্টা, এই এওর্টা হয়ে পুরো বডিতে হচ্ছে ছড়ায় যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল রক্তের সঞ্চালন বা রক্ত সংবহন প্রক্রিয়া। আমি আবারও বলে দিই যে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে আমাদের বডির সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে। এরপরে অ্যাট্রিয়াম থেকে কোথায় যায়? নিচের দিকে। তাহলে কোথায়? ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে। এই ভেন্ট্রিকল থেকে কি করবে? যে পালমোনারি ধমনী যেটা তৈরি হয়, পালমোনারি ধমনী দিয়ে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুস থেকে আরেকটা বের হবে পালমোনারি শিরা। তার মানে শিরাটা কি করবে? ঢুকবে, হৃৎপিণ্ডে ঢুকবে। তখন হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর আগে ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্তগুলা বাম অ্যাট্রিয়ামে আসবে। বাম অ্যাট্রিয়ামে আসার পরে কোথায় যাবে? আগের মতোই হচ্ছে বাম ভেন্ট্রিকলে ঢুকবে। এই বাম ভেন্ট্রিকল দিয়ে পরবর্তীতে হচ্ছে ওই যে এওর্টা তৈরি হইলো, এওর্টা হয়ে আমার পুরো বডিতে হচ্ছে ছড়ায় যাবে। এই হচ্ছে আমাদের টোটাল রক্ত সংবহন প্রক্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই একটু যদি বুঝতে না পারো তাহলে আবার একটু ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এখন তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমরা পড়বা যে মানুষের এবং রুই মাছের হৃৎপিণ্ডের পার্থক্য কি? হৃৎপিণ্ডের পার্থক্য, এটা বই খুব সুন্দর করে ছক আকারে দেওয়া আছে, এটা হচ্ছে তোমরা পড়বা। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো বা হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে হোয়াই ইজ হার্ট নেভার ফ্যাটিকড? ঠিক আছে, হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? আচ্ছা, হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন, এটার তোমার 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন কোনো কোষ নিয়ে কথা বলি, ঠিক আছে, আমাদের কোষ যখন কাজ করে তখন কি হয়? কোষের মধ্যে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডগুলো আমাদের কোষের জন্য খুব একটা ভালো না।
এই ল্যাকটিক অ্যাসিডগুলো আমাদের কোষকে কি করতে হয়, অন্য কোনো একটা জায়গায় হচ্ছে পাঠিয়ে দিতে হয়। ঠিক আছে, এখন আমাদের হার্ট যখন কাজ করে, আমাদের হার্টটা একটু থেমে থেমে কাজ করে। ঠিক আছে, একবার সে সংকোচন হয়, কিছু সময় নিয়ে আবার প্রসারিত হয়, এরকম ভাবে হচ্ছে সে থেমে থেমে কাজ করে। হ্যাঁ, থেমে থেমে কাজ করে। আবার এখানে আরেকটা আমরা টার্ম ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে রিফ্রেক্টরি পিরিয়ড। রিফ্রেক্টরি পিরিয়ড বা এটাকে বলা হয় নিঃসার কাল। ঠিক আছে, একটা কোষ যখন কাজ করবে, হ্যাঁ, একটা কোনো স্টিমুলেশন বা উদ্দীপনা নিয়ে যখন কাজ করবে, পরবর্তী উদ্দীপনাতে সে যতক্ষণ না পর্যন্ত আরেকটা উদ্দীপনাতে হচ্ছে সাড়া দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা বলি হচ্ছে রিফ্রেক্টরি পিরিয়ড। এই রিফ্রেক্টরি পিরিয়ডটা হার্টের জন্য অনেক লম্বা, ঠিক আছে, অনেক দীর্ঘ হয়, যার কারণে হার্ট অবসন্ন হয় না। আর এই যে ল্যাকটিক অ্যাসিডগুলো তৈরি হয়, এই ল্যাকটিক অ্যাসিডগুলো সে অন্য জায়গায় হচ্ছে রক্তের মাধ্যমে হচ্ছে অন্য জায়গায় পাঠাই দিতে পারে। কারণ কি, সে একবার হচ্ছে সংকুচিত হচ্ছে, কিছুক্ষণ পরে হচ্ছে প্রসারিত হচ্ছে, মানে তার কাজের মাঝখানে একটা ব্রেক আছে, এই ব্রেকের মধ্যেই সে হচ্ছে তার যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়েছিল এগুলো হচ্ছে সে পাঠাই দিতে পারে। আরেকটা পয়েন্ট লাগবা, সেটা কি, যে হার্টের নিঃশ্বাসকাল অনেক দীর্ঘ। ঠিক আছে, এই জন্যই হচ্ছে হার্ট কখনো অবসন্ন হয় না, বা হার্ট ইজ নেভার ফ্যাটিকড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে হার্টবিট বা কার্ডিয়াক সাইকেল। তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই কার্ডিয়াক সাইকেল। এখান থেকে সিকিউ এমসিকিউতে অনেক ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করি। আমাদের হার্টটা দুই ভাবে চলে, একটাকে আমরা বলি হচ্ছে সংকুচন, বা ইংলিশে এটাকে আমরা সুন্দর করে বলি হচ্ছে সিস্টোল, আর আরেকটা হচ্ছে ডায়াস্টোল, বা এটাকে আমরা বলি হচ্ছে প্রসারণ। তাহলে হার্ট একবার সংকুচন করছে আর একবার হচ্ছে প্রসারণ করছে, বা একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল করছে। এই দুইটা জিনিসকে আমরা বলি হচ্ছে হৃদস্পন্দন। হৃদস্পন্দন বা হার্টবিট। হার্টবিট তার মানে হার্টবিট কি? হার্টবিট হচ্ছে হার্ট যে একবার হচ্ছে সংকোচন করছে আর একবার ডায়াস্টোল করছে, এই দুইটা জিনিস বা এই দুইটা ঘটনাকেই আমরা একসাথে বলি হচ্ছে হার্টবিট। একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে 75টা হার্টবিট তৈরি করতে পারে। ঠিক আছে, 75টা হার্টবিট তৈরি করা মানে কি, যে 75 বার হচ্ছে সংকোচন করবে, 75 বার হচ্ছে প্রসারণ হবে তার হার্টে। ঠিক আছে, তাহলে কতবার? 75 বার। এখন এই যে 75 বার যে তৈরি হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা টার্ম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম। কার্ডিয়াক সাইকেল টাইম, এই জিনিসটা কি? এটা হচ্ছে একবার সংকোচন এবং একবার প্রসারণ হইতে যতটুকু সময় লাগে, মানে সহজ কথায় হচ্ছে একবার হার্টবিট তৈরি করতে যতটুকু সময় ব্যয় হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম। এটা আমরা বের করব কিভাবে, যে 75টা হার্টবিট দেয় 60 সেকেন্ডে বা 1 মিনিটে। ঠিক আছে, যেহেতু এটা আমরা এভারেজ ধরে নেব, নর্মালি এখানে চেঞ্জ হইতে পারে, কারো ক্ষেত্রে 80 হইতে পারে, কারো ক্ষেত্রে 90 হইতে পারে, কারো ক্ষেত্রে 70 হইতে পারে। ঠিক আছে, আমরা এভারেজ হচ্ছে 75 দিয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে হিসাব করব। সুতরাং একটা হার্টবিট তৈরি করতে কতটুকু সময় লাগতে পারে? 60 ডিভাইডেড বাই 75, তাহলে এটা আসে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে একবার সংকোচন আর একবার প্রসারণ করতে টোটাল সময় কত হয়? এটা হচ্ছে 0.8 সেকেন্ড। এই সময়টাকেই আমরা বলি হচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম। ওকে, এখানে তোমার প্রশ্ন হচ্ছে অন্য কোনো একটা থাকতে পারে, যে একজন মানুষের ক্ষেত্রে 75 বার না হয়ে 80 বার দিয়ে দিল, তখন কি করবা? এই 75-এর জায়গায় 80 দিয়ে হচ্ছে ম্যাথটা করে ফেলবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এত সেকেন্ড তার কার্ডিয়াক সাইকেল। তবে আমরা এখন সামনে যা যা পড়বো সবকিছু হচ্ছে এই 0.8 সেকেন্ডের উপরেই বেস করে হচ্ছে আমরা জিনিসটা হচ্ছে পড়বো, যাতে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, একটু চেঞ্জ হবে যদি কার্ডিয়াক সাইকেল, এই যে প্রতি মিনিটে যদি চেঞ্জ হয়, যত সংখ্যক চেঞ্জ হবে, সেক্ষেত্রে হচ্ছে ওই অনুযায়ী আমাদের সময়টাও হচ্ছে চেঞ্জ হতে পারে। তাহলে আমরা জানলাম যে কার্ডিয়াক সাইকেল টাইম কি, কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি অ্যাকচুয়ালি। এখন আসো, এই কার্ডিয়াক সাইকেলের সময় ঘটনাগুলো কি হয়। 4টা প্রকোষ্ঠ আমরা জানি, এই 4টা প্রকোষ্ঠের ক্ষেত্রে 4 ধরনের ঘটনা হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, আচ্ছা এটা জিনিসটা কি? আমরা একটু অ্যাট্রিয়ামের কথা মনে করি। ঠিক আছে, বা অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতে পারি যে কোনো অ্যাট্রিয়াম। এটা হইতে পারে আমার ডান অ্যাট্রিয়াম, এটা হইতে পারে আমার বাম অ্যাট্রিয়াম। ঠিক আছে, তখন এই জিনিসটা আমরা একটু কল্পনা করি যে অ্যাট্রিয়ামের সময় কি হয় ঘটনাটা। আমরা জানি
সুপিরিয়র ভেনা কাভা ছিল, আমি ডান এট্রিয়ামের কথাই বলছি, যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এখান থেকে রক্তগুলো কোথায় যায়? এট্রিয়ামে যায়। ঠিক আছে, এই যখন এট্রিয়ামে গেল, এট্রিয়ামে যাওয়ার সময় শুরুতে কি ছিল? শুরুতে তো এখানে কোনো ব্লাড ছিল না, তার মানে শুরুতে এখানে কোনো প্রেশার ছিল না। যখন আমরা বুঝবো যে এখানে প্রেশার নাই, তার মানে ওই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টল। ঠিক আছে, যেহেতু ব্লাড আগে ছিল না, ব্লাড হচ্ছে পরে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা হয়ে ব্লাডটা হচ্ছে আসছে, সেই অনুযায়ী আমরা এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল। তাহলে ব্লাডগুলো হচ্ছে কিভাবে আসবে? উপর থেকে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এদিকে হচ্ছে ব্লাডগুলা চলে আসবে। ঠিক আছে, তখনও এই কি ছিল যে উপরের দিকে তো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা ব্লাডগুলো হচ্ছে নিয়ে আসতেছে, কিন্তু নিচের দিকে আমরা কি জানি? একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটা আমরা বলতাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকাটা তখন কিন্তু বন্ধ অবস্থায় থাকবে। ঠিক আছে, এই পুরো জিনিসটাকেই আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অর্থাৎ এখানে প্রেশার কিন্তু কম। হ্যাঁ, শুরুতে হচ্ছে প্রেশার কম থাকে, কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে ব্লাডটা আসবে, ব্লাডটা আসার ফলে এখানে কি হবে? এখানে একটা জোরে একটা প্রেশার তৈরি হবে, যেহেতু ব্লাডগুলো আসতেছে, তাহলে ব্লাডের কাজ হবে সে এখান থেকে বের হয়ে যাইতে যাবে, নিচের দিকে বের হয়ে যেতে যাবে, ফলে একটা প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার ক্রিয়েট করার ফলে কি হবে? এই যে এই যে আমাদের যে কপাটিকাটা, ট্রাইকাসপিড কপাটিকা বা এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে কপাটিকাটা, এই কপাটিকাটা হচ্ছে কি করবে? খুলে যাবে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে প্রেশার তৈরি হবে, এখান থেকে ব্লাডগুলো বের হয়ে যাইতে যাবে, তখন হচ্ছে এই কপাটিকাটা ওই প্রেশারের আঘাতে হচ্ছে খুলে যাবে, ফলে ব্লাডগুলা তার নিচের দিকে কি ছিল? এটা যদি আমার ডান এট্রিয়াম হয়, তাহলে এটা হচ্ছে আমার ডান ভেন্ট্রিকল। ঠিক আছে, আমি এভাবে এই চিত্রটা একটু আগানোর চেষ্টা করলাম যাতে তোমাদের বোঝার জন্য সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমার ডান ভেন্ট্রিকল। এখন এই ডান ভেন্ট্রিকল, আমরা তো এতক্ষণ হচ্ছে জাস্ট অ্যাট্রিয়ামের ডায়াস্টল সম্পর্কে বলছি, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলটা কখন হয়? অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে হচ্ছে ওই যে রক্তটা আসতেছে, শুরুতে হচ্ছে কোনো প্রেশার ছিল না, একটু খোলা অবস্থায় ছিল, ফলে এখানে হচ্ছে ব্লাডগুলো খুব সহজেই চলে আসছে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এরপরে যখন ব্লাডগুলো চলে আসলো, চলে আসার পরে এখানে একটা প্রেশার ক্রিয়েট হইলো, প্রেশার ক্রিয়েট করার ফলে ব্লাডটা হচ্ছে একটা চাপ দিল। ঠিক আছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে সিস্টলে কি ঘটনা হয়? সিস্টলে ঘটনাটা হয় যে এখান থেকে ব্লাডগুলা বের হয়ে যায়, ট্রাইকাসপিড কপাটিকা হয়ে এখান থেকে নিচে চলে আসে বা ডান ভেন্ট্রিকলে চলে আসে। ঠিক সেম ঘটনাটা হচ্ছে বাম সাইডেও হয়। আমরা এত ওটা নিয়ে হচ্ছে এত না জানলেও চলবে, জাস্ট অ্যাট্রিয়ামের কথা বললে তখন আমরা এটুকু বলে দিতে পারি যে আমরা ডান এট্রিয়ামের কথা বললে ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেল, তারপর যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার যে রক্ত হয়ে আসলে এগুলো হচ্ছে বলে দিলেই। ঠিক সেম ভাবে আমরা যদি বাম যে এট্রিয়ামটা সেটার কথা চিন্তা করি, সেখানে হচ্ছে আমার মাইট্রাল কপাটিকা থাকবে, তারপর হচ্ছে সেখান থেকে ব্লাড আসবে। কোথা থেকে ব্লাড আসবে? পালমোনারি ধমনী হয়ে বা পালমোনারি শিরা হয়ে অক্সিজেনযুক্ত ব্লাডগুলো হচ্ছে বাম অ্যাট্রিয়ামে চলে আসবে, ফলে হচ্ছে মাইট্রাল কপাটিকাটা খুলে যাবে, তখন এটা শুরু হবে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। শুরুতে ছিল হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তুমি বইটা খুব সুন্দর করে একটু রিডিং দিবা। আমি যে বইয়ের মধ্যে যতটুকু আছে সেভাবেই হচ্ছে একটু শর্ট করে বলা ট্রাই করছি, আশা করি পড়লেই বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো, অ্যাট্রিয়ামের সিস্টল আর ডায়াস্টল আমরা পড়লাম, এখন আসবো হচ্ছে আমরা ভেন্ট্রিকলের সিস্টল আর ডায়াস্টল। ভেন্ট্রিকলে সিস্টল। আচ্ছা, এখন একটা জিনিস একটু মনে রাখো যে এই যে আমার উপরে কি ছিল? অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টলে কি হয়েছিল? ব্লাডগুলা ভিতরে চলে আসছে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু অ্যাট্রিয়ামের সিস্টল শেষ। এখন ব্লাডগুলা কোথায় কোথায় আসলো? ভেন্ট্রিকলে আসলো। তার মানে কি ব্লাডগুলা কি এখানে এসে কি বসে থাকবে? বসে থাকবে না, তখন ব্লাডগুলা কি করবে? এখানেও একটা প্রেশার ক্রিয়েট করবে। কিন্তু আমরা কি জানি যে ব্লাডগুলা যখন উপর থেকে নিচের দিকে আসে বা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে আসে, তখন ব্লাডগুলা সে তার আগের অবস্থানে ফিরে যাইতে চায়। ঠিক আছে, সে উল্টা আরো অ্যাট্রিয়ামের দিকে ফিরে যাইতে চায়। ঠিক আছে, তখন কি করবে? ওই যে আমাদের যে কপাটিকাটা খুলছিল, ট্রাইকাসপিড কপাটিকা ডান পাশে, বাম পাশে হচ্ছে মাইট্রাল কপাটিকা, তখন এই কপাটিকাটা আবার লক হয়ে যাবে। ঠিক আছে, এই কপাটিকাটা আবার লক হয়ে যাবে। কিন্তু এখানে লক হওয়ার সময় একটা ছোট্ট একটা শব্দ তৈরি হবে, এটাকে আমরা বলি হচ্ছে লাভ, লাভ সাউন্ড। ঠিক আছে, লাভ সাউন্ড। এই সাউন্ডটাকে আমরা বলি হচ্ছে প্রথম হার্ট সাউন্ড বা ফার্স্ট হার্ট সাউন্ড বলি আমরা। ঠিক আছে, এই হচ্ছে একটা সাউন্ড আমরা শুনতে পাইলাম কখন? ভেন্ট্রিকলের সিস্টল। কিভাবে? এই যে ক্লোজ যে ইয়েটা হইলো, ক্লোজিউর অফ
ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকাটা যখন সজোরে বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে এই এখান থেকে একটা সাউন্ড তৈরি হবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই ইয়েটা বন্ধ, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আরেকটা জিনিস ছিল, মনে আছে কিনা তোমাদের, যে এখানে হচ্ছে ডান পাশে কি ছিল, পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী তৈরি হবে ডান ভেন্ট্রিকল থেকে, আর বাম ভেন্ট্রিকল থেকে এওরটা তৈরি হবে। ঠিক আছে, তখন কি হবে, এখানে এই ব্লাডগুলো একটা প্রেসার ক্রিয়েট করবে। এই ব্লাডগুলো যখন প্রেসার ক্রিয়েট করতে থাকবে তখন উপরেরটা তো বন্ধ, উপরের দিকে তো যাওয়ার কোনো স্কোপ নাই, তাহলে এইদিকে যে পালমোনারি ধমনী অথবা বাম পাশে হচ্ছে এওরটাটা ছিল, এই এওরটার মাঝখানে কিন্তু একটা করে কপাটিকা ছিল। ঠিক আছে, বাম পাশে হচ্ছে এওরটিকের এওরটার মধ্যে হচ্ছে এওরটিক কপাটিকা, আর ডান সাইডে হচ্ছে পালমোনারি কপাটিকা। ঠিক আছে, এই কপাটিকাগুলা খুলে যাবে, তখন কি হবে, এই ব্লাডগুলা ওই কপাটিকা পার হয়ে যে যে ধমনী বা শিরার কথা আমরা বলি এওরটা, আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী, এই দুইটা দিয়ে হচ্ছে ব্লাডগুলা পাস হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমার ভেন্ট্রিকলের সিস্টল, তার মানে ব্লাডগুলো বের করে দিল। এরপর আরেকটা ঘটনা যেটা হয় সেটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। ডায়াস্টোল, এখন ডায়াস্টোলে কি ঘটনাটা ঘটে, যে ব্লাডগুলো তো আমার হচ্ছে চলে গেছে। ঠিক আছে, ব্লাডগুলো কি হইলো, চলে গেল, এদিকে হচ্ছে পালমোনারি ধমনী আর ওইদিকে হচ্ছে এওরটা, দুই দিকে হচ্ছে ব্লাডগুলো চলে গেছে, তার মানে কি এই জিনিসটা কি এখন খালি হয়ে গেল না? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে ব্লাডগুলো যে চলে গেল, চলে যাওয়ার সময় কি করবে, ঠিক তার যে আগের যে বৈশিষ্ট্য, যে ব্লাডগুলা তার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাইবে। ঠিক আছে, তখন এই যে মাঝখানে যে কপাটিকা গুলা, এদিকে হচ্ছে পালমোনারি কপাটিকা আর বাম পাশে হচ্ছে এওরটিক কপাটিকা, এই এওরটিক কপাটিকা গুলা আবার সজোরে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ভেন্ট্রিকুলার সিস্টলে কি পড়লাম, যে ট্রাইকাসপিড কপাটিকা এটা হচ্ছে বন্ধ হয় বা এখানে হচ্ছে এটা ক্লোজ হয়ে যায়, যার কারণে একটা সাউন্ড তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে লাভ সাউন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলে হচ্ছে এখানে কোন কপাটিকাগুলো বন্ধ হয়, একদিকে হচ্ছে পালমোনারি কপাটিকা আর বাম পাশে হচ্ছে এওরটিক কপাটিকা। ঠিক সেম ভাবে আমরা যদি ভেন্ট্রিকুলার ডায়াসিস্টলের কথা বলি সেক্ষেত্রে আরেক দিকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, এক মানে ঘটনাটা দুই পাশে সেমই হয়। ঠিক আছে, তাহলে এক পাশে বললেই তোমার আরেক পাশেটা মোটামুটি বলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পালমোনারি কপাটিকা আর এওরটিক কপাটিকা যখন বন্ধ হলে সেখানে আরেকটা সাউন্ড আমরা শুনতে পারবো, সেটা হচ্ছে কি, ডাব সাউন্ড। ডাব, এটা হচ্ছে উপরেটা ছিল হচ্ছে লাভ সাউন্ড আর এটা হচ্ছে ডাব সাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা, যে এখানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কি হয়, যে ব্লাডগুলো উল্টা দিকে চলে আসতে চায়, তখন এই যে কপাটিকাটা এটা সরজোরে বন্ধ হয়ে যায়, ফলে ব্লাডগুলা আর উল্টা দিকে চলে আসতে পারে না। এই যে এখানে একটা সাউন্ড ক্রিয়েট হলো, এটাকে আমরা বলি হচ্ছে ডাব সাউন্ড। তাহলে পরবর্তী ঘটনাটা কি, পরবর্তী ঘটনাটা হচ্ছে যেহেতু এখানে আর কোনো ব্লাড নাই, তার মানে কি এখানে ব্লাড কম। ঠিক আছে, ব্লাড এখানে কম বা এখানে মোটামুটি বলতে পারো যে জায়গাটা হচ্ছে ফাঁকা, এখানে প্রেসার কম, তখন কি হবে, ওই যে আবার আগের মতোই উপরে হচ্ছে এট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্তগুলা ওই টাইমে হচ্ছে চলে আসবে। ঠিক আছে, তখন আবার ব্লাডগুলা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসবে, ফলে এট্রিয়ামে সিস্টল হবে, এট্রিয়ামে ডায়াস্টল হবে। ঠিক আছে, সরি, এট্রিয়ামে ডায়াস্টল হবে, এট্রিয়ামে সিস্টল হবে, এরপরে হচ্ছে আবার ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, এইভাবেই হচ্ছে ঘটনাগুলা চলতে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি চেষ্টা করছি মোটামুটি অল্প সময়ের মধ্যে বোঝানোর, তারপরেও তোমরা বইটা সুন্দর করে রিডিং দিবা। ঠিক আছে, যদি কোনো সমস্যা পাও আমাকে আবার হচ্ছে কমেন্টে জানাবা বা আমাকে হচ্ছে সরাসরি ইনবক্সও করতে পারো, অসুবিধা নেই, আমি হচ্ছে আবার চেষ্টা করবো আবার হচ্ছে বুঝাই দেওয়ার। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল। এখন এখানে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের যে টাইমটা, এই টাইমটা আমরা কিভাবে ইয়ে করব। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে যে কার্ডিয়াক সাইকেল টাইমটা আমরা কিভাবে হিসাব করব। কার্ডিয়াক সাইকেল টাইম কোন জায়গাতে কোনটা, ঠিক আছে, বা কোন অংশটাতে কতটুকু টাইম হচ্ছে ব্যয় হয়। আচ্ছা, আমরা তো এটা জানি যে কার্ডিয়াক সাইকেল টাইম কিভাবে বের করা হয়, প্রত্যেকটা হার্টবিটের জন্য যে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেল টাইম। তাহলে 75 হার্টবিটে আমরা নর্মালি ধরে নিলাম যে এভারেজ হচ্ছে 75, এটা হচ্ছে সময় লাগে 60 সেকেন্ড। সুতরাং একটা হার্টবিট তৈরি করতে কত লাগবে, 60/70 সেকেন্ড, 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ড মানে কি, এটা হচ্ছে একবার ডায়াস্টলে ব্যয় হবে আর একবার সিস্টোলে ব্যয় হবে। ঠিক আছে, তার মানে আমি যদি ভেন্ট্রিকলের কথা বলি, ভেন্ট্রিকলে হচ্ছে সিস্টোলে যদি
0.5 সেকেন্ড সময় লাগে, এটা সাপোজ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা একটা মান শিখবো, মুখস্থ করি আমরা। ভেন্ট্রিকলের সিস্টলে যদি 0.5 সেকেন্ড সময় লাগে, সেক্ষেত্রে ডায়াস্টলে তাহলে সময় কত লাগবে? 0.8 মাইনাস 0.5, তাহলে 0.3 সেকেন্ড সময় এখানে লাগবে। ঠিক সেমভাবে যদি এই অ্যাট্রিয়ামের কথা চিন্তা করি, অ্যাট্রিয়ামের ডায়াস্টলে যদি 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে সেক্ষেত্রে অ্যাট্রিয়ামের সিস্টলে লাগবে হচ্ছে 0.7 সেকেন্ড, মানে দুইটা মিলায় হচ্ছে আমার 0.8 হওয়া লাগবে। ঠিক আছে, এই হচ্ছে কথা, যে সিস্টল প্লাস ডায়াস্টল ইজ ইকুয়াল টু কার্ডিয়াক সাইকেল টাইম, সেটা অ্যাট্রিয়াম হোক আর ভেন্ট্রিকল হোক। ক্লিয়ার? এখন তোমাদের বই হচ্ছে এই কয়েকটা মান দেওয়া আছে, এই মানগুলো হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে মুখস্থ করতে অনেকে একটু প্যাচ লেগে যায়, ঠিক আছে, অনেকে হচ্ছে মনে রাখতে পারে না, আমরা খুব ইজি ওয়েতে মনে রাখবো। ঠিক আছে, প্রথমে আসি হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তুমি জাস্ট এই জিনিসটাই মনে রাখবা, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তুমি এই ওয়ার্ডটাই মনে রাখবা যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কত। ঠিক আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় হচ্ছে 0.7 সেকেন্ড, এই জিনিসটা জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। ঠিক আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কত লাগে? 0.7 সেকেন্ড, তুমি জাস্ট এটা মনে রাখলা। এখন তোমাকে আমি বললাম যে অ্যাট্রিয়ামের তাহলে সিস্টল কত, তুমি কত জানো? নর্মালি 0.8, তাহলে 0.7 আর 0.8 বিয়োগ করলে কত আসে? 0.1 সেকেন্ড। ক্লিয়ার? এখন আসো হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। ঠিক আছে, ভেন্ট্রিকলের ডায়াস্টল। এখন ভাই আমি এখন কোনটা মনে রাখবো? এতক্ষণ তো শুধু বললেন যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল মনে রাখলেই হয়ে যাবে, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টল আমরা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, এক্ষেত্রে তুমি দুইটা সংখ্যা মনে রাখবা, একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 0.3। এই দুইটা সংখ্যা 0.5, 0.3, তার মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল আমরা কত বলছি? 0.7, তাহলে বাকিটা হবে হচ্ছে 0.1। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে 0.5 আর 0.3। এখন কোনটারটা 0.5, কোনটারটা 0.3 মনে রাখবা যে ডায়াস্টলটা অনেক বড় একটা শব্দ। ঠিক আছে, ডায়াস্টল শব্দটা অনেক বড়, তাহলে এর জন্য সংখ্যাটা হচ্ছে বেশি, তাহলে এটা হচ্ছে 0.5 সেকেন্ড। আর ভেন্ট্রিকলের সিস্টল শব্দটা একটু ছোট, এই জন্য এটার জন্য 0.3 সেকেন্ড। আবার বলি, অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা জাস্ট মনে রাখবা 0.7 সেকেন্ড, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কত হবে? 0.1 সেকেন্ড। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে 0.5, 0.3। 0.5 কার জন্য? ডায়াস্টল। কেন? কারণ ডায়াস্টলটা অনেক বড় একটা শব্দ। ঠিক আছে, এটা জাস্ট ট্রিক হিসেবে, ডায়াস্টলটা অনেক বড় একটা শব্দ, এই জন্য এটা হচ্ছে 0.5। আর বাকি থাকে কত? 0.3, এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। আশা করি ক্লিয়ার। এই দুইটা কোনটার জন্য কোনটা কত সেকেন্ড লাগে, এটা খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউতে আসবে, এটা তোমরা আশা করি খুব সুন্দর করে এখন থেকে পারবা। ঠিক আছে, আর সমস্যা হবেই বলে আশা করি না আমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কার্ডিয়াক সাইকেল সম্বন্ধে যত কিছু আমাদের বইয়ে ছিল আমরা মোটামুটি আমরা পড়বো হচ্ছে মায়োজেনিক রেগুলেশন অফ হার্টবিট, বা হার্টবিটের মায়োজেনিক উদ্দীপনা। আচ্ছা, মায়োজেনিক কথাটার মানে কি? যে মায়োজেনিক কথাটার মানে হচ্ছে, মায়ো মানে হচ্ছে পেশি, ঠিক আছে, পেশি, আর জেনিক মানে হচ্ছে তৈরি হয় বা তৈরি হওয়া। ঠিক আছে, তাহলে মায়োজেনিক মানে হচ্ছে পেশি থেকে তৈরি হয় এমন একটা জিনিস। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে মায়োজেনিক। অ্যাকচুয়ালি কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কিছু হচ্ছে জিনিস আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। ঠিক আছে, সংযোগী বা জাংশনাল টিস্যু। এই টিস্যুগুলোর কাজ কি? এই টিস্যুগুলোর কাজ হচ্ছে উদ্দীপনাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় দেওয়া। ঠিক আছে, আমাদের হার্টটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা নিজে নিজেই কোনো ধরনের নার্ভ বা অন্য কোনো হরমোন, এনজাইম, এদের কোনো ধরনের সহযোগিতা ছাড়াই নিজে নিজে হচ্ছে উদ্দীপিত হইতে পারে, মানে নিজে নিজে হচ্ছে কাজ করতে পারে। ঠিক আছে, একবার সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এটা নিজে নিজে। এখন এই যে নিজে নিজে বলছি, নিজে নিজে বলতে একেবারে যে কিছুই নেই এরকম না, যে জিনিসটা এর পিছনে কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে জাংশনাল টিস্যু। এখন এরা কোত্থেকে আসে? এরা হচ্ছে হার্ট থেকে আসে, মানে হার্টেরই ভিতরেই কিছু জিনিস থাকে যারা হচ্ছে এই কাজগুলো হচ্ছে করে থাকে, সংকোচন প্রসারণে হেল্প করে, বা ব্লাডটা যে পাম্প করে, এই পাম্পের পিছনে যে হার্টের যে নড়াচড়া বা হার্টের যে কাজগুলো, এগুলো হচ্ছে করে থাকে হচ্ছে এই জাংশনাল টিস্যু। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে হার্টবিটের মায়োজেনিক রেগুলেশন। আচ্ছা, এখন আসো এই যে জাংশনাল টিস্যু, এই জাংশনাল টিস্যু অ্যাকচুয়ালি কতগুলা আমাদের বডিতে বা আমাদের হার্টে? জাংশনাল টিস্যু কয়েক ধরনের আছে, যেমন একটাকে আমরা বলি হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা এর আগেও একবার উচ্চারণ করেছিলাম, তখন আমি বলছিলাম যে এখন পড়াবো।
ঠিক আছে, সাইনোএট্রিয়াল নোড, বা এটাকে বলা হয় SAN। ওকে, এরপর আরেকটাকে বলা হয় AVN। AVN মানে এট্রিও ভেন্ট্রিকুলার নোড, এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এরপর আরেকটা হচ্ছে বান্ডেল অফ হিচ, বান্ডেল অফ হিচ, এটা সম্ভবত বানানটা এরকম। আরেকটা হচ্ছে পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার। ক্লিয়ার? এই চারটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এদেরকে আমরা বলি হচ্ছে জাংশনাল টিস্যু। আচ্ছা, এখন আসো আমরা এদের একটু কাজ জানি যে এরা অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে। আমাদের হার্টের আমাদের যে ডান এট্রিয়াম পড়ছে, আমরা ডান এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের ডান এট্রিয়াম। এই ডান এট্রিয়ামের উপরে কি থাকে? সুপিরিয়র ভেনা ক্যাভা। এই যে এই পোর্শনটাতে সাইনোএট্রিয়াল নোডটা থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। এটাকে আমরা বলি হচ্ছে পেস মেকার, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? পেস মেকার। মানে এখান থেকেই আলটিমেট যে উদ্দীপনাটা এখান থেকে শুরু হয়, ঠিক আছে? এই হচ্ছে উদ্দীপনা শুরু করে, এটাকে আমরা এই জন্য বলি হচ্ছে পেস মেকার, বা আরো সুন্দর করে বলি হচ্ছে প্রাকৃতিক পেস মেকার, ঠিক আছে? যেটা আমাদের বডিতে অটোমেটিক দেওয়াই আছে, এটা হচ্ছে প্রাকৃতিক পেস মেকার। এখন এই যে প্রাকৃতিক পেস মেকার, এটার অ্যাকচুয়ালি কাজটা কি? এটার কাজ হচ্ছে সে হার্টের উদ্দীপনাটা শুরু করে, ফলে এখান থেকে উদ্দীপনা হার্টের অন্যান্য অংশ হচ্ছে ছড়ায় যায়, ঠিক আছে? এটাই হচ্ছে এর মেইন কাজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুল মানে হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মাঝামাঝি লেভেলে একটা এই জাংশনাল টিস্যু থাকে, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডটা এটাকে আমরা বলি হচ্ছে সহকারী পেসমেকার, সহকারী পেসমেকার। কেন? কারণ যখন হার্টের সমস্যা হয়, যখন হচ্ছে এই SAN বা এই সাইনোএট্রিয়াল নোডটা যখন কাজ করতে পারে না, তখন এই যে AVN, এই AVNটা হচ্ছে তখন হার্টের যে কাজগুলো এগুলো কিছুটা হইলেও হচ্ছে করে দেয়, ঠিক আছে? যাতে আমাদের হার্টটা পুরোপুরি অচল না হয়ে যায়। এটা হচ্ছে সহকারী পেসমেকার। আচ্ছা, তাহলে কি বললাম যে এই সাইনোএট্রিয়াল নোড থেকে উদ্দীপনা প্রথমে কোথায় আসবে? এই AVN বা এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই এট্রিও ভেন্ট্রিকুলার নোড থেকে পরবর্তীতে যাবে হচ্ছে বান্ডেল অফ হিচ, ঠিক আছে? এখানে আমি সুন্দর করে একটা চিত্র আঁকাই। এটা হচ্ছে হার্ট, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার সাইনোএট্রিয়াল নোড, এটা হচ্ছে AV নোড, এখান থেকে যাবে হচ্ছে বান্ডেল অফ হিচ। আচ্ছা, তাহলে এই যে এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে বান্ডেল অফ হিচ। এই বান্ডেল অফ হিজের দুইটা শাখা বের হয়, একটা হচ্ছে বাম ভেন্ট্রিকলের দিকে যায়, আরেকটা হচ্ছে ডান ভেন্ট্রিকলের দিকে যায়। পরবর্তীতে এই শাখাগুলা আরো কিছু ছোট ছোট হচ্ছে তন্তুর মতো বা ফাইবারের মতো অংশ তৈরি করে, এদেরকে আমরা বলি হচ্ছে পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার। তাহলে এটা ছিল হচ্ছে বান্ডেল অফ হিচ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে এই যে বান্ডেল অফ হিচ, এই বান্ডেল অফ হিজের দুইটা শাখা দুই দিকে চলে যাওয়ার পরে এরা হচ্ছে পুরো ভেন্ট্রিকলে হচ্ছে ছড়ায় যায়, ফলে আমাদের ভেন্ট্রিকল গুলা খুব সহজে হচ্ছে সংকোচন হইতে পারে এবং ব্লাড গুলো হচ্ছে পাম্প করতে পারে। আচ্ছা, এখন তোমাদের পরীক্ষাতে আসবে যে এই যে মায়োজেনিক যে রিয়াকশন বা মায়োজেনিক যে উদ্দীপনাটা এটা কিভাবে হয় এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? তোমাদের বইয়ে হচ্ছে খুব সুন্দর করে একটা হার্টের ছবি দেওয়া আছে, ওই চিত্রটা আঁকাবা। এরপরে লিখবা যে প্রথমে শুরু হয় কোত্থেকে? সাইনোএট্রিয়াল নোড, এটা হচ্ছে প্রথমটা। সাইনোএট্রিয়াল নোড থেকে উদ্দীপনা কোথায় যায়? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এখন এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড আর সাইনোএট্রিয়াল নোড, এখান থেকে এখানে আসতে সময় কতটুকু লাগে? এখানে সময় লাগে হচ্ছে 0.03 সেকেন্ড, 0.03 সেকেন্ড। তাহলে এখান থেকে উদ্দীপনাটা এখানে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। এরপরে উদ্দীপনাটা এখানে আসার পরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে আসার পরে কিছুক্ষণ এখানে থাকে, মানে এখানে কিছুক্ষণ রেস্ট নেয়, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে AV নোডাল ডিলে, ঠিক আছে? AV নোডাল ডিলে, ডিলে মানে কি? দেরি করা, ঠিক আছে? তো দেরি হচ্ছে, তাহলে এই AV নোডাল বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে নোডটা আছে এখানে কিছুক্ষণ দেরি করে, এটাকে আমরা বলি হচ্ছে AV নোডাল ডিলে। এই টাইমটা কতক্ষণ? এটা হচ্ছে 0.09 সেকেন্ড। তাহলে শুরুতে হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, এখান থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। এখান থেকে আবার
কিছুক্ষণ সে ডিলে করে, এটা হচ্ছে 0.09 সেকেন্ড। এখন এই ডিলে করার অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি? এটার প্রয়োজনটা হচ্ছে যে আমাদের হার্টটা তো একের পর এক চাইলেই খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে না, ঠিক আছে? তার কিছুক্ষণ রেস্টের দরকার, যাতে তার ভিতরে যে অংশগুলা সেগুলো খুব সুন্দরভাবে কাজটা করতে পারে। এই সময়ের মধ্যেই আমাদের যে অ্যাট্রিয়ামের ব্লাডগুলা সেগুলো হচ্ছে সে মানে হচ্ছে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, ফলে তার যে রক্তগুলা এগুলো হচ্ছে মানে একটা জায়গার কাজটা বা এই যে একটা যে সিস্টল ডায়াস্টল করে আসলাম, এই কাজগুলো যাতে খুব সুন্দর করে হয়ে যায়, ঠিক আছে? এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, আমি হচ্ছে যখন একাডেমিকে পড়াই তখন হচ্ছে এগুলো অনেক বিস্তারিত পড়াই। যেহেতু হচ্ছে আমাদের সময় কম, আমি আর এত বিস্তারিত পড়াইলাম না। যেহেতু আমাদের সামনে পরীক্ষা, তোমরা এতটুকু যদি পরীক্ষায় লিখে আসতে পারো এনাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এভি নোডাল ডিলে কত পাইলাম? 0.09 সেকেন্ড। এখন এখান থেকে এভি নোডাল ডিলে বা এভি যে নোডটা আছে এই নোড থেকে কোথায় ছড়ায় যাবে? এখান থেকে হচ্ছে এই পারকিনজি ফাইবার, সরি, বান্ডেল অফ হিচ, এবং বান্ডেল অফ হিচ হয়ে পরবর্তীতে পুরা পারকিনজি ফাইবারে ছড়ায় যাবে। এইটুকুতে সময় কত লাগে? 0.04 সেকেন্ড, ঠিক আছে? তাহলে শুরুতে হচ্ছে সাইনোমেট্রিয়াল নোড থেকে এভি নোড, এখানে হচ্ছে 0.03, এরপর এভি নোড থেকে এভি নোডে কিছুক্ষণ ডিলে করে যেটা হচ্ছে 0.09 সেকেন্ড, এটাকে আমরা বলি হচ্ছে এভি নোডাল ডিলে, এবং পরবর্তীতে হচ্ছে বান্ডেল অফ হিচ হয়ে সরি বান্ডেল অফ হিচ হয়ে পারকিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকুলে ছড়ায় যায়, সেটা হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে আমি যদি বলি টোটাল সময় কত, তাহলে টোটাল সময় দাঁড়াচ্ছে হচ্ছে 0.03 প্লাস 0.09 প্লাস 0.04 ইজ ইকুয়াল টু 0.16 সেকেন্ড। ক্লিয়ার? 0.16 সেকেন্ড, এটা হচ্ছে টোটাল সময়। তোমাদের বই হচ্ছে এতটুকুই হচ্ছে বলা আছে মোটামুটি, আর বিস্তারিত এত না জানলেও চলবে। যদি আসে এভাবে হচ্ছে একটা সুন্দর করে চিত্র দিয়ে এতটুকু হচ্ছে ব্যাখ্যা করে দিবে, আলাদা আলাদা করে স্টেপ করে কোনটার জন্য কি কি এটা হচ্ছে লিখে দিবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আর সমস্যা হওয়ার কথা না এখানে। আচ্ছা, এখন আমরা তোমাদের বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্লাড প্রেশার, এটা নিয়ে একটু জানবো। ব্লাড প্রেশার জিনিসটা আসলে কি, যে আমরা জানি আমাদের যে রক্ত নালিকাগুলো আছে বডিতে, সেখান দিয়ে হচ্ছে কি পাস হয়? ব্লাড হচ্ছে পাস হয়, ঠিক আছে? এই ব্লাডগুলো যখন যাওয়ার সময় এরা যখন এদিক দিয়ে পাস করে, তখন এদের যে রক্তবাহিকাগুলা এর প্রাচীরে একটা পার্শ্বীয় একটা চাপ দেয়, ঠিক আছে? পাশাপাশি ভাবে একটা চাপ দেয়, এটাকে আমরা বলতাম হচ্ছে ল্যাটারাল প্রেশার, ঠিক আছে? এই প্রেশারটা যখন দেয়, মূলত এই প্রেশারটার কারণেই যে চাপটা সৃষ্টি হয় এটাকে আমরা বলি হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার কি? রক্ত চলাচলের সময় এটি রক্তবাহিকার প্রাচীরে যে পার্শ্বীয়ভাবে একটা প্রেশার দেয়, এই চাপটাকেই আমরা বলি হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ কয় ধরনের? রক্তচাপটা মূলত দুই ধরনের, একটাকে আমরা বলি হচ্ছে সিস্টোলিক, অ্যাকচুয়ালি দুই ধরনের না, আরো দুই ধরনের আছে, তোমাদের লেভেলে এইটুকু জানলেই হবে। একটা হচ্ছে সিস্টোলিক, আর একটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোলিক, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কিভাবে হিসাব করি? এটা আমরা বের করি হচ্ছে ভেন্ট্রিকল এর সংকুচন আর প্রসারণ, মানে হচ্ছে সিস্টোল আর ডায়াস্টোলের উপর। যখন ভেন্ট্রিকলটা কি করবে? সিস্টোল করবে, তখন যে চাপটা তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে সিস্টোলিক প্রেসার। যখন ভেন্ট্রিকলটা ডায়াস্টোল করবে, তখন যে চাপটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিস্টোল আর ডায়াস্টোলিক প্রেসার। এখন এদের একটু ভ্যালুটা আমাদের জানতে হয়, যে সিস্টোলের ক্ষেত্রে ভ্যালু কত? সিস্টোলিকের যে প্রেসারটা, সেই প্রেসারের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 100 থেকে ধরা হয় 139, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল 139, আর 100 হচ্ছে সর্বনিম্ন লেভেল। এখন এদের যে অপটিমাম যে প্রেসারটা, অপটিমাম হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এই 120 অপটিমাম মানে হচ্ছে সবচেয়ে ভালো, মানে এই জায়গাতে থাকলে আর কোনো টেনশন নেই, ঠিক আছে? এই হচ্ছে অপটিমাম হচ্ছে 120, আর রেঞ্জ কত? 100 থেকে 139। আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে কত? ডায়াস্টোলিকের ক্ষেত্রে ধরা হয় 60 থেকে 100, ঠিক আছে? 60 থেকে 100, তবে অপটিমাম কত? 80 বা 80, ঠিক আছে? এখন কারো ক্ষেত্রে যদি সিস্টোলিকের প্রেসার 100-র নিচে আর ডায়াস্টোলিকের প্রেসার 60-এর নিচে নেমে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপোটেনশন, মানে হচ্ছে নিম্ন রক্তচাপ। আর যখন 139-এর উপরে সিস্টোলিক আর 100-র উপরে হচ্ছে ডায়াস্টোলিক চলে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে উচ্চ রক্তচাপ। এগুলো খুব সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা। আচ্ছা, এখন আসো আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে ব্লাড প্রেশারের ক্ষেত্রে ব্যারো রিসেপ্টরের কি ভূমিকা।
আচ্ছা, এটা শুরু করার আগে আমরা একটু ব্যারোরিসেপ্টর সম্পর্কে জানবো যে ব্যারোরিসেপ্টর জিনিসটা আসলে কি। এই যে আমরা যে রক্তনালিকার কথা বলতেছি, এই রক্তনালিকার প্রাচীরে কিছু নার্ভ থাকে, এদেরকে আমরা বলেছি সেন্সরি নার্ভ। ঠিক আছে, এই সেন্সরি নার্ভের কিছু প্রান্ত থাকে, মানে লাস্টের দিকের যে এন্ডিংটা, এটাকে আমরা বলি হচ্ছে প্রান্ত। এই প্রান্তগুলাকে এখানে মূলত ব্যারোরিসেপ্টর হিসেবে বলা হয়। ঠিক আছে, তাহলে ব্যারোরিসেপ্টর কি? যে রক্তনালী প্রাচীরে কিছু সেন্সরি নার্ভের প্রান্ত থাকে, এগুলাকে আমরা বলি হচ্ছে ব্যারোরিসেপ্টর। এখন এই ব্যারোরিসেপ্টরের কাজ কি? এরা হচ্ছে যেহেতু সেন্সরি, মানে কি, এরা বিভিন্ন ধরনের যে সেন্সগুলো আছে, এই কিছু তাপমাত্রা, তারপর হচ্ছে কিছু স্পর্শ বা টাচ, এরকম যে সেন্সগুলো আছে এগুলা নিয়ে হচ্ছে কাজ করবে। তবে ব্যারোরিসেপ্টর মূলত হচ্ছে ব্লাড নিয়ে কাজ করে। ঠিক আছে, যখন দেখে যে আমার বডিতে ব্লাড প্রেশার বেড়ে গেছে বা ব্লাড প্রেশার কমে গেছে, তখন এরা কি করবে? এরা এই ব্যারোরিসেপ্টর গুলা কিছু উদ্দীপনা হচ্ছে ব্রেইনে পাঠাবে। ঠিক আছে, ব্রেইনে পাঠাবে। ব্রেইন পরবর্তীতে কি করবে? সে তার অনুযায়ী একটা সিগন্যাল তার পুরো বডিতে হচ্ছে পাঠিয়ে দিবে, যাতে পুরো বডিটা হচ্ছে কন্ট্রোল করতে পারে, সেই ব্লাড প্রেশারটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারে। এটা হচ্ছে ব্রেনের কাজ। এই পুরা যে একটা কাজ, এটাকে আমরা অনেকটা রিফ্লেক্স বলি। ঠিক আছে, বা এটাকে আমরা আরো সুন্দর করে ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স বা ব্যারো রিফ্লেক্স বলি। ঠিক আছে, ব্যারো রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি? ফিরে আসা। ঠিক আছে, যেরকম ব্যারো রিসেপ্টর থেকে জিনিসটা ব্রেনে গেল, ব্রেন থেকে আবার অন্য একটা অঙ্গে যাবে বা অন্য একটা অংশে যাবে, এরকম একটা রিফ্লেক্স তৈরি হয় বা একটা ঘূর্ণন তৈরি হয়, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ব্যারো রিফ্লেক্স। ক্লিয়ার? এখন এই যে ব্যারো রিসেপ্টর, এই ব্যারো রিসেপ্টর কয় ধরনের আছে? ব্যারো রিসেপ্টর হচ্ছে টোটাল দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। আরেকটাকে আমরা বলি হচ্ছে নিম্নচাপ বা আয়তন ব্যারো রিসেপ্টর। আচ্ছা, এখন কোনটার কাজ কি এটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, প্রথমে আসি হচ্ছে উচ্চচাপ যে ব্যারো রিসেপ্টরটা, এটার কথা। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। আচ্ছা, এটা একটু শর্ট করে রাখলাম। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? এটা থাকে হচ্ছে আমাদের হার্ট থেকে যে এওয়ার্টা পড়ছি না আমরা, এই এওয়ার্টা থেকে যে এওয়ার্টাটা বের হয়, এটা ধরলাম আমি হার্ট, এটা হচ্ছে আমার বাম ভেন্ট্রিকল থেকে এওয়ার্টা তৈরি হয়। এই এওয়ার্টাটা এখানে একটা বাঁক নেয়। ঠিক আছে, এমন একটা ধনুকের মতো একটা বাঁক নেয়, এটাকে আমরা বলি হচ্ছে আর্চ অফ এওয়ার্টা। আর্চ মানে বাঁক। ঠিক আছে, বা একটা ধনুকের মতো বাঁক, এই জন্য এটাকে বলা হয় আর্চ অফ এওরটা। আরেকটা জিনিস আছে আমাদের, এখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এখানে অনেক কথাবার্তা এখানে আছে, এত কিছু আমরা এখন ডিটেলস পড়বো না। জাস্ট এখানে মনে রাখো যে এখানে ইন্টারনাল ক্যারোটিড বা অন্তঃস্থ ক্যারোটিড আর্টারি আছে। এদের এই আর্টারিগুলোর মাঝখানে দুই দিকে দুইটা, ঠিক আছে, দুই দিকে দুইটা একটা ফাঁকা স্থান থাকে বা একটু ফুলা একটা অংশ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সাইনাস অফ দ্য ক্যারোটিড আর্চ। ঠিক আছে, বা ক্যারোটিড আর্টারি, যেটাই বলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সাইনাস। তাহলে এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস, আর এটাকে বলা হয় আর্চ অফ দ্য এওরটা। এই এদের মাঝখানে যে ব্যারো রিসেপ্টর গুলা থাকে, সেগুলা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। আবার বলি যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে? এরা হচ্ছে আর্চ অফ দ্য এওরটা এটাতে, আর এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সাইনাসে। ঠিক আছে, এই দুইটা জায়গায় হচ্ছে এই উচ্চচাপ ব্যারো রিসেপ্টর গুলা থাকে। এখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দুইটাই। যদি চাপ বেড়ে যায়, ঠিক আছে, চাপ যদি যে নর্মাল লেভেলটা ছিল এর উপরে যদি চলে যায়, তখন এরও কাজ আছে। আবার যখন চাপ নর্মাল লেভেলের চেয়ে নিচে চলে যাবে, তখনও এর কাজ আছে। ঠিক আছে, যখন চাপটা হচ্ছে বেড়ে যাবে, চাপটা বেড়ে গেলে কি করবে? সে হচ্ছে এই ব্যারো রিসেপ্টর গুলা থেকে একটা সিগন্যাল সে হচ্ছে ব্রেনে পাঠাবে, বা ব্রেনের একটা অংশ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মেডুলা অবলঙ্গটা। এই মেডুলা অবলঙ্গটাই একটা সিগন্যাল পাঠাবে। সিগন্যাল পাঠানোর পরে এখানে আমি একটু লিখি যে এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, একটু শর্ট করেই লিখলাম। আশা করি তোমরা জানো মেডুলা অবলঙ্গটা কোথায় থাকে, ব্রেনের একদম পিছনের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটাই পাঠাইলো। পাঠানোর পরে কি করবে? এই মেডুলা অবলঙ্গটা একটা সিগন্যাল পাঠাবে। হ্যাঁ, কিভাবে? যে সে হচ্ছে সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক যে কার্যকলাপ আছে,
সিম্প্যাথেটিক কার্যকলাপ। এবং সিম্প্যাথেটিক কার্যকলাপ কোনটা? সিম্প্যাথেটিক কার্যকলাপে কি হয়, যে আমাদের হার্টবিট অনেক বেড়ে যায়, ঠিক আছে, এরপরে হচ্ছে রক্ত চলাচল অনেক বেড়ে যায়, ফলে প্রেশার বেড়ে যায়। তখন কি করবে, সিম্প্যাথেটিক কার্যকলাপ এগুলো হচ্ছে কমায় দিবে, কমে যাবে। ফলে কি করবে, এই যে সিম্প্যাথেটিক কার্যকলাপ যখন কমে যাবে তখন আমার হার্ট বিট কমে যাবে, তারপর হচ্ছে হার্ট রেট কমে যাবে, তারপর হচ্ছে হার্টের চলাচল কমে যাবে, ফলে হচ্ছে প্রেশার আলটিমেটলি কমে যাবে। এভাবেই হচ্ছে এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এগুলো হচ্ছে কাজ করে থাকে। আমি আবার বলি যে যখন হচ্ছে রক্তচাপ বেড়ে যায় তখন এখান থেকে সিগন্যাল কোথা থেকে, একটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা আর একটা হচ্ছে করোনারি সাইনাস, এখান থেকে ক্যারোটিড সাইনাস, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে সাইনাসটা সেটা, এই ক্যারোটিড সাইনাস থেকে কোথায় যাবে, মেডুলা অবলঙ্গটায়, সেখান থেকে সিগন্যাল কি করবে, যে সিম্প্যাথেটিক যে কার্যকলাপ সেটাকে কমাই দিবে, ফলে আস্তে 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 হচ্ছে হার্টবিট কমানোর মাধ্যমেই আমার যে রক্ত চলাচল সেটা কমে যাবে, ফলে আমার যে ব্লাড প্রেশার সেটাও কমে যাবে। এখন ধরো যে কোনো ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে গেছে, আগে তো হচ্ছে অনেক উচ্চচাপ ছিল, এখন নিম্ন রক্তচাপের ক্ষেত্রে ঠিক। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে যখন ব্লাড প্রেশার কমে গেছে, ঠিক আছে, যখন হচ্ছে নিম্ন রক্তচাপ, তখন এরা কি করবে, যে এরা হচ্ছে এদের সিম্প্যাথেটিক যে কাজ কারবারগুলো এগুলোকে হচ্ছে আবার বাড়াই দিবে, ঠিক আছে, ফলে কি আমার হার্ট রেট বেড়ে যাবে, রক্ত চলাচল বেড়ে যাবে এবং আলটিমেটলি আমার যে ব্লাডের যে প্রেশারটা সেই প্রেশারটাও বেড়ে যাবে, ঠিক আছে। এভাবেই হচ্ছে মূলত উচ্চচাপ যে ব্যারোরিসেপ্টরগুলো এগুলো হচ্ছে এভাবে কাজ করে থাকে। আশা করি বুঝতে পারছো। যদি তারপরেও সমস্যা হয় আমাকে আবার জানায়ও, আমি হচ্ছে চেষ্টা করবো আবারই একটু ডিটেলসে পড়ানো, যেহেতু আমাদের সময় কম। আমি এই জন্য চেষ্টা করছি খুবই অল্প সময়ের মধ্যে মেইন জিনিসগুলো তোমাদেরকে একটু ধরাই দেওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। আচ্ছা, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আরেকটা হচ্ছে বা এর আরেকটা নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। এটা কখন কাজ করে, যখন আমাদের রক্তের যে আয়তন, ঠিক আছে, আমাদের বডিতে তো নির্দিষ্ট পরিমাণে রক্ত আছে, এই রক্তটা যখন কমে যাবে বা বেড়ে যাবে, এই আয়তনের যখন চেঞ্জ হবে তখন হচ্ছে এই ব্যারোরিসেপ্টরগুলো কাজ করবে। এই ব্যারোরিসেপ্টরগুলো কোথায় থাকে, একটা হচ্ছে বড় বড় যে সিস্টেমিক ধমনীগুলো আছে বা সিস্টেমিক নালিকাগুলো আছে, বড় বড় সিস্টেমিক রক্তনালী, ঠিক আছে, সিস্টেমিক রক্তনালী। এরপরেও হইতে পারে কিছু পালমোনারি রক্তনালী, এটা হইতে পারে এট্রিয়াম বা ভেন্ট্রিকল, এদের প্রাচীরে। এরকম কয়েকটা জায়গায় হচ্ছে এই যে ব্যারোরিসেপ্টরগুলো এগুলা থাকতে পারে, ঠিক আছে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে যখন আয়তন কমে যাবে, রক্তের আয়তন কমে যাবে, তখন রক্তের আয়তনটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া। রক্তের আয়তন যখন বেড়ে যাবে তখন আবার সেটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া। আগের অবস্থায় নিয়ে যাওয়া বলতে রক্তের আয়তন বেড়ে গেলে তখন সেটা আস্তে আস্তে কমায় আনবে, যখন বেড়ে যাবে তখন সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে, যখন কমে যাবে সেটা হচ্ছে আস্তে আস্তে আবার বাড়াই দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে, এটা কাজ করে হচ্ছে মূলত, এটা কিভাবে কাজ করে, যে ধরো আমার বডিতে হচ্ছে এখন রক্তের আয়তন কমে গেছে। এখন আয়তন কমে কিভাবে, ধরো কারো একটা অসুখ হয়েছে বা সিনড্রোম, সেটাকে আমরা বলছি হাইপোভলিমিক শক, বা কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে বডি থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গেছে, তার মানে কি রক্তের আয়তন কমে গেল। যখন রক্তের আয়তন কমে যায় তখন সে কি করে, তখন সে হচ্ছে এই যে ব্যারোরিসেপ্টর এগুলো তো হচ্ছে ব্রেনে সিগন্যাল পাঠাবে। ব্রেনে সিগন্যাল পাঠাইলে সেটা হচ্ছে আমাদের ব্রেনের একটা অংশ আছে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস সে এক ধরনের হরমোন নিঃসরণ করে, এটাকে আমরা বলি হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। তাহলে যখন আয়তনটা কমে যায় সেখান থেকে সিগন্যাল ওই যে সেই রিসেপ্টরগুলো বুঝতে পারে, ব্যারোরিসেপ্টরগুলো বুঝতে পারে, ফলে সেখান থেকে সিগন্যাল এরা হচ্ছে ব্রেনে পাঠিয়ে দেয়। ব্রেনের যে হাইপোথ্যালামাস এর এখান থেকে ভ্যাসোপ্রেসিন নামক এক ধরনের হরমোন এটা হচ্ছে রিলিজ হয়। ভ্যাসোপ্রেসিন বা এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন।
তাহলে অ্যান্টি ডাইউরেটিক কথাটার মানে কি, যে এরা হচ্ছে ডাইউরেসিস করতে বাধা দেয়। ঠিক আছে, এখন ডাইউরেসিস মানে কি আসলে, যে আমাদের কিডনিতে একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এরপরে হচ্ছে আরো আছে এই কিছু আরো বিভিন্ন ধরনের ফিল্ট্রেশন হয়, মানে পানিগুলো হচ্ছে শোষণ হয়ে যায় কিছু কিডনির মধ্যে, নেফ্রনের মধ্যে কিছু নালিকা আছে। ঠিক আছে, এই নালিকাগুলা দিয়ে কি হয়, পানিগুলা শোষিত হয়। এরা কি করে, এরা হচ্ছে ওই নালিকাগুলা থেকে পানি প্রচুর পরিমাণে শুষে নেয়। মানে কি, যে কিডনির যে নেফ্রনের যে টিউবগুলো বা নালিকাগুলা, সেখানে কি তৈরি হয়, সেখানে মূত্র তৈরি হয় না, মূত্র তৈরি হয়। যদি বেশি পরিমাণে এই নালিকার ভিতরে পানি থাকে বা যে তরল যে পদার্থগুলো সেগুলো থাকে, তার মানে হচ্ছে এখানে মূত্রটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে। কিন্তু সে কি চাইবে, তার যেহেতু ব্লাড কম, ব্লাডের পানির পরিমাণ কম, সে চাইবে এখান থেকে পানি সে তার বডিতে হচ্ছে আবার শোষণ করে নিতে। ঠিক আছে, এখান থেকে পানি হচ্ছে আবার যখন শোষণ করে নেবে, তার মানে মূত্রের পরিমাণ যদিও কমতেছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, রক্তের আয়তনের পরিমাণ একটু একটু করে বাড়তেছে। ঠিক আছে, এভাবে যখন হচ্ছে বারবার হচ্ছে পানি প্রচুর পরিমাণে শোষণ করে নেবে, তখন হচ্ছে রক্তের পরিমাণটা আস্তে 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 হচ্ছে বেড়ে যাবে। এই হরমোনটার কাজই হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে বলা হয় ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এছাড়াও এরা আরো একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে এরা জাক্সটাগ্লোমেরুলার নামক একটা সেল আছে, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে, জাক্সটাগ্লোমেরুলার এই সেল থেকে রেনিন নামক হরমোন এরা হচ্ছে ক্ষরণ করে। এই রেনিন নামক হরমোনটা কি করবে, এরা হচ্ছে সিম্প্যাথেটিক কাজ কারবারের মাধ্যমে এরা হচ্ছে এই ব্লাডের যে আয়তনটা সেটা হচ্ছে কমাইতে বা বাড়াইতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো এ পর্যন্ত। এখন আমরা দেখি আর কি আছে লাস্টের দিকে। এখন তোমাদের হচ্ছে বইয়ে কিছু ডিজিজ সম্পর্কে আলোচনা করা আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃৎপিণ্ড বিশিষ্ট বা আশেপাশের যে ভাস্কুলার গুলা আছে বা রক্তনালীগুলো আছে সেগুলার জনিত কিছু রোগ তোমাদের বইয়ে হচ্ছে বর্ণনা করা আছে, সেগুলো হচ্ছে একটু পড়ে নিবা। তারপরে আমি একটু বলে দিই যে কি কি পড়তে হবে। যে এখানে তোমাদের প্রথমে অ্যানজাইনা সম্পর্কে বলা আছে। ঠিক আছে, অ্যানজাইনা কি, কত কত কয় ধরনের, এগুলো নিয়ে একটু পড়বা। এখান থেকে এমসিকিউ আসলে আসতে পারে। ঠিক আছে, তবে এখান থেকে সিকিউ এরকম আসে নাই। এরপর আরেকটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকটা একটু ভালো করে পড়বা, যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলা কি, তারপর হচ্ছে প্রতিকার কি, প্রতিরোধ কি। ঠিক আছে, এগুলো একটু পড়বা। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক। এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ক্ষয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা খুব সুন্দর করে তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, এটা খুব সুন্দর করে পড়বা। আশা করি বুঝতে পারবে। এখানে আর তেমন আসলে মানে বোঝার না বোঝার মতো তেমন কিছু আমার কাছে মনে হয় নাই, পড়লে আশা করি বুঝবা। ঠিক আছে, এটা পড়ে নিবা। এরপর হচ্ছে হার্ট ফেইলর, এটাও একটু পড়বা, হার্ট অ্যাটাকের মতোই, যে এখানে প্রতিকার কি, প্রতিরোধ কি। ঠিক আছে, এটা একটু পড়বা। এরপরে হচ্ছে রোগ নির্ণয়ের বিভিন্ন উপায় সম্পর্কে তোমাদের বলা আছে। হ্যাঁ, যেমন কিছু হচ্ছে ইসিজি কি, ইসিজি কোন কাজে ব্যবহার করা হয়, এরপর হচ্ছে বিএনপি কোন কাজে ব্যবহার করা হয়। আগে আমরা মনে রাখতাম যে বিএনপি মানে হচ্ছে তোমার, যে এটা কি কাজে ইউজ করা হয়, হার্ট ফেলিওর হয়েছে কিনা সেটা ইউজ করা হয়। আমরা আগে মনে রাখতাম যে বিএনপি মানে নির্বাচনে বারবার আগে ফেল করতো, সেটা হচ্ছে এটা হচ্ছে হার্ট ফেলিওর ইউজ করা হয়। কিন্তু এখন আসলে তোমাদের জন্য একটু টাফ হয়ে গেছে, কারণ এখন আর ফেল করে নাই। আচ্ছা যাই হোক, তোমরা যেভাবে মনে রাখতে পারো, এখানে কয়েকটা সম্পর্কে বলা আছে, এগুলো কষ্ট করে পড়ে নেবা, কারণ ওগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য যাতে মিস না যায়। আচ্ছা, এরপর হচ্ছে পেসমেকার, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেকগুলা স্টার দিলাম। কেন ইম্পর্টেন্ট, প্রথমত হচ্ছে পেসমেকার কি জিনিস, পেসমেকার কোনটা কোনটা, এভি নোট, এসআই নোট। ঠিক আছে, এগুলো সবগুলো পড়বা। এরপর হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, আর্টিফিশিয়াল একটা পেসমেকার সম্পর্কে বলা হয়, যেটা হচ্ছে বুকের কোন সাইডে লাগানো হয়, কত বছর থাকে, এখানে ব্যাটারি কি কি থাকে, কোন কোন লিড থাকে, কোন কোন লিড গুলো কোন কোন প্রকোষ্ঠে থাকে, এগুলো রিডিং এর মতো কয়েকবার পড়বা, তাহলেই পারবা। ঠিক আছে, এখান থেকে সিকিউ অনেক আসে, প্লাস এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এই টপিক। ওকে, পেসমেকার টপিকটা যাতে কোনোভাবেই বাদ না যায়। এরপর হচ্ছে ওপেন হার্ট সার্জারি, এটা একটু রিডিং পড়বা, এখান থেকে তেমন আমি প্রশ্ন আসতে দেখি নাই, তারপরে একটু পড়ে নিবা। এরপর হচ্ছে করোনারি বাইপাস সার্জারি, এখান থেকে সম্ভবত একটা বা দুইটা বোর্ডে আমি কোশ্চেন আসতে দেখছি সিকিউ এর জন্য। ঠিক আছে, তার এটা হচ্ছে একটু দু একবার হচ্ছে রিডিং পড়বা, আশা করি পারবা। এখানে কি কি বলা আছে, কিভাবে গ্রাফটিং করা হয়, ঠিক আছে, কিভাবে হচ্ছে এই করোনারি আর্টারি যদি ছিঁড়ে যায় কোন জায়গা থেকে কিভাবে কি করা হয়, সেগুলো হচ্ছে একটু বর্ণনা দেওয়া আছে, এগুলো হচ্ছে পড়বা। আশা করি পারবা এটা। এরপর হচ্ছে এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টিটাও সেম। ঠিক আছে, এখান থেকেও
দু একটা বোর্ডে কোশ্চেন আসছে, বেশি খুব একটা আসে নাই, সেজন্য খুব একটা ইম্পর্টেন্ট আমি বলবো না যে একেবারে না পড়ে যাও, ঠিক আছে? একটু হলেও পড়ো, অন্তত একবার হলে রিভিশন দাও, ঠিক আছে? সিকিউতে আসলে যাতে অন্তত নিজের মতো করে বানায় বানায় হচ্ছে লিখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এই তো তোমাদের এই চ্যাপ্টারটা আমি মোটামুটি ট্রাই করছি, যতটুকু আমাদের দরকার ততটুকুই হচ্ছে পড়ানোর। হ্যাঁ, এরপরেও হচ্ছে অনেক কিছু আমি বাদ দিছি আমি জানি, যেমন লসিকা তন্ত্র তোমাদের হচ্ছে পড়াই নেই, এরপরে হচ্ছে কারণ এখান থেকে আমি কোশ্চেন আসতে দেখি নাই, যার কারণে আমি এই টপিকটা আমি এই ক্লাসে অন্তত রাখি না। আমি যখন একাডেমিক পড়াই আমি খুবই বিস্তারিত মোটামুটি ট্রাই করি অল্প সময়ের জন্য হলেও একটু বিস্তারিত একটা ধারণা দেওয়ার, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। যেহেতু এখন তোমাদের হাতে সময় কম, তাই তোমরা এভাবেই প্রস্তুতিটা, যাদের তো ভালো তাদের তো ভালোই, ঠিক আছে, আর যাদের একটু খারাপ তারা একটু কষ্ট করে হলেও মেন বইটা পড়বা, মেন বইটা পড়ে তারপরে হচ্ছে পরীক্ষার হলে যাবা। দয়া করে কেউ মেন বই পড়ে না পড়ে পরীক্ষার হলে যায় না, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা অধ্যায় হচ্ছে আমি আবার আপলোড দিব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের জন্য দোয়া, তোমরা সবাই ভালো পরীক্ষা দাও, আমার জন্য দোয়া করিও।